সকালবেলা আগরওয়ালের ফোন পেয়ে একটু বিরক্ত মুখে উঠে বসলো সায়ন্তন। ফোনটা বেড সাইড টেবিল থেকে নিয়ে কানে দিল। গুড মর্নিং সায়ন্তন, একটা ছোট্ট উপকার করতে হবে ভাই। ওপার থেকে সেই গুরু গম্ভীর চেনা ভঙ্গিতে ভেসে এলো আগরওয়ালের কণ্ঠ। সায়ন্তন হাই তুলতে তুলতে বলল, বলুন, আবার কি অদ্ভুত আবদার করবেন? বিন্দু মাত্র সে কথা গায়ে না মেখেই আগরওয়াল বললেন, আসলে আমার একটা পুরোনো আমলের পাশা দরকার। আমি একটু অন্য আঙ্গিকে একটা ওয়েব করতে চাইছি, যেখানে শকুনির পাশা খেলা এবং তার জীবনের কিছু পাশা কেন্দ্রিক ঘটনাই হবে তার মূল আকর্ষণ। অর্থাৎ আমার একটা পুরোনো আমলের পাশা চাই, আমি কিন্তু না শুনবো না। সায়ন্তন একটু বিরক্তি নিয়েই বলল, বানিয়ে দিন না রাংতা টাইপ কিছু দিয়ে। আপনার এই অদ্ভুত আবদারগুলো এত অসুবিধার মধ্যে ফেলে না আমাকে যে বলে বোঝাতে পারবো না। এখন আমি কোথায় খুঁজবো বলুন দেখি? আশ্চর্য হুজুক মাইরি। হ্যাঁ, অনেকগুলো টাকা লাগবে বলে দিলাম। উফ, আরে বানানোর জন্য তো সেই জিনিসটা চোখের সামনে থাকা দরকার, আর সেটাই বা পাচ্ছি কোথায়? কত কত চাই বলো? 1 লাখ। আমি তোমাকে এক্ষুনি অ্যাডভান্স করে দিচ্ছি অর্ধেকটা, বাকিটা হাতে পেলেই দিয়ে দেবো। একটু তাড়াতাড়ি জোগাড় করে দাও ভায়া। সায়ন্তন একটু বিরক্তির সহিত বলে, আচ্ছা দেখছি। আর ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই বুঝেই বিছানা থেকে নেমে পড়ে সায়ন্তন। পাশে এখনো ঘুমিয়ে আছে একটা বছর 22-এর রমণী। তার গায়ের সাদা চাদর সরে গেছে অনেকটাই। সরু কোমর, ভারী নিতম্ব, ভরাট বুক, মেকআপের অনেকটা অংশই অগোছালো হয়ে গেছে। সায়ন্তন ফ্রেশ হয়ে এসে ডেকে দেয় ওর পাশে এতক্ষণ ঘুমিয়ে থাকা সেই মহিলাটিকে। সে চোখ খুলে উঠে বসে। সায়ন্তন একটা সিগারেট মুখে নিয়ে তাতে অগ্নিসংযোগ করতে করতে ঠোঁট চেপে বলে, টাকাটা পাঠিয়ে দিয়েছি, চেক করে বিদায় হ। মহিলাটি নিজের পোশাকগুলো পরতে পরতে ঘর থেকে বেরিয়ে যায়। এক মুখ ধোয়া ছেড়ে সে গিয়ে দাঁড়ায় বড় দেওয়াল জোড়া কাচের জানলার কাছে। 21 তলার ওপর থেকে দেখা যাচ্ছে শহর কলকাতাকে। গাড়ির দৌড়োদৌড়ি, মানুষের ছুটোছুটি, লোকাল বাসের ধীমে তালে এগিয়ে চলা, সবটাই প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গরম কফির মগটা হাতে নিয়ে কাউচের উপরে শরীরটা একটু হেলিয়ে আবারও ফোনটা হাতে তুলে নেয় সায়ন্তন। একটা নাম্বার ডায়াল করে। নাম অভিরূপ। ওপার থেকে একজন ফোনটা রিসিভ করতেই হাই হ্যালোর ধার না ধরে সায়ন্তন সরাসরি বলে, পুরনো আমলের একটা পাশা চাই, ঝটপট খোঁজ লাগা, আজ বিকেল অবধি টাইম। বলে ফোনটা কেটে দেয়। ওপারের লোকটি হ্যাঁ বা না কোনো উত্তর দেওয়ার সুযোগ পেল বলে তো মনে হয় না। মেয়েটি ঘরের দরজাটা লক করে দিয়ে বেরিয়ে যায়। সায়ন্তন গোস্বামী পেশায় একজন প্রপ সাপ্লায়ার। কি বিষয়টা পরিষ্কার হলো না তো? দাঁড়ান বলছি। সিনেমা, সিরিয়াল কিংবা ওয়েব সিরিজে ফ্লোর তৈরির কাজে যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন হয় তার সাপ্লাই দেন ইনি। শুধুমাত্র বাংলা সিনেমাতেই নয়, তার দেওয়া জিনিসপত্রের সুনাম এবং চাহিদা হিন্দি ফিল্ম এবং পৃথিবীর বেশ কিছু দেশেও প্রভূত পরিমাণে রয়েছে। রোজগার যা করেন আজকের দিনে দাঁড়িয়ে তা কম তো নয়, বরং অতিরিক্তই। বাবা মা কেউই আর বেঁচে নেই সায়ন্তনের। একটা বোন আছে বটে, তবে তার সঙ্গে তেমন যোগাযোগ হয় না। আর বোন রাখতে চায় না। আসলে বোন একেবারেই উচ্ছৃঙ্খল জীবনযাপন পছন্দ করে না বলেই যোগাযোগ রাখেনি। নিজের বলতে কেউই নেই সায়ন্তনের। বিয়ে না, সেসব আলাদা ঝুট ঝামেলা সে নেয়নি। তার কথায় নতুন মাল, নতুন ঠোঁট, নতুন নিতম্ব, নতুন বক্ষ কিংবা আরো কিছুর অবাধ লাইসেন্সকে যেচে আড়াতে চায়। সায়ন্তন লাঞ্চের অর্ডারটা করে দেয় ফোনে। তারপর আরও কয়েকটা কলে সে একটু ব্যস্ত হয়ে পড়ে। অভিরূপ নামে সেই ছেলেটা ফোন করে।
ফোনটা তুলেই সায়ন্তন বলে, কোনো খবর আছে? কুসুমপুর এলাকা থেকে বেশ কিছুটা ভেতরে কন্নড় বলে একটা গ্রাম আছে। ওখানে বহুদিন আগে এক রাজা থাকতেন, নাম বোধ হয় দীনেন্দ্র রায়। ওনার রাজবাড়ির ধ্বংসাবশেষ আছে ওখানে। এখন দেবোত্তর সম্পত্তি হিসেবে থাকা মন্দির এবং মন্দির সংলগ্ন একটা বাড়িতে থাকে একজন পুরোহিত আর তার মেয়ে। ওনারাই বাকিটা বলে দিতে পারবেন। ওখানেই পেয়ে যাবেন পুরনো আমলের পাশা। কলকাতা থেকে ঘন্টা 4 লাগবে কুসুমপুর। তারপর ওখান থেকে কন্নড় যেতে বেশিক্ষণ লাগবে না। আমি আপনাকে কুসুমপুরের লোকেশন পাঠিয়েছি। একটু থেমে নিচু স্বরে সে আবার বলল, আর স্যার, আমার পেমেন্টটা? জিনিসটা নিয়ে ফিরে পাঠিয়ে দেবো, রাখলাম। সায়ন্তনের দুপুরের লাঞ্চ এসে গিয়েছে ততক্ষণে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে সে বেরিয়ে পড়ল। আজকে পৌঁছে যেতে পারলে আগামীকাল বিকেলের মধ্যেই সে কলকাতায় ঢুকতে পেরে যাবে। কিছুটা যাওয়ার পর শহর শেষ হওয়ার আগে গাড়িটা সাইড করে একটা এটিএম থেকে কিছু ক্যাশ তুলে নেয় সায়ন্তন। যদি প্রয়োজন পড়ে তারপর আবার গাড়ি স্টার্ট দেয়। গাড়িতে এক নাগাড়ে বেজে চলেছে পার্টি সং। বিটের সাথে মাথা দোলাতে দোলাতে চুইংগাম চিবোচ্ছে সে। পাশে একটা ছোট্ট ব্রান্ডির বোতলও রাখা আছে তার। গাড়িটা ছুটে চলেছে 90 কিলোমিটার গতিতে। পারিপার্শ্বিক পরিবেশ বদলে যাচ্ছে তাড়াতাড়ি। বড় বড় ইমারতের পাহাড় আর অতটা চোখে পড়ছে না। দুধারে দাঁড়িয়ে আছে বেশ কিছু বাড়ি। বাড়িকার মধ্যেকার দূরত্ব রাস্তা যত এগোচ্ছে ততই যেন বাড়তে শুরু করেছে। গাড়িটা এসে পৌঁছলো ন্যাশনাল হাইওয়েতে। বড় বড় ভলভো বাস গাড়ি যে যার মতো ছুটছে। মাঝখানে গতি কমাচ্ছে রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকা কিছু কিছু টোল ট্যাক্স। আভা লাল হয়ে আসছে ধীরে ধীরে। পশ্চিমের কোলে ঢলে পড়ছে সূর্য। ম্যাপ অনুযায়ী এবার ডান দিকের রাস্তা নিল সায়ন্তন। আরও কিছুটা যাওয়ার পর রাস্তার পাড়ে কিছু বাড়ি, দু একটা টিনের ছাউনি দেওয়া দোকান নজরে পড়ল তার। সেখানে মুখ বাড়িয়ে একজন দোকানদারকে সে জিজ্ঞেস করলো, দাদা, কন্নড় গ্রামের রাস্তাটা কোনটা? সেই লোকটি যেন অদ্ভুত কিছু শুনছে এমন একটা ভাব ফুটে উঠল তার চেহারায়। তারপর বলল, এই তো বাবু, সোজা গিয়ে বাম দিকের মাটির রাস্তা ধরে প্রায় 20 কিলোমিটার মতন। সায়ন্তন থ্যাঙ্কস বলে গাড়ির কাঁচ তুলে আবার চলতে শুরু করলো। চারপাশটা আরও যেন বদলে যেতে লাগলো। অনেকটা দূর থেকেই দেখা গেল অনেকগুলো মাটির তৈরি বাড়ি, কোনোটা আবার দোতলাও। সায়ন্তন ভাবে যতটা পাণ্ডববর্জিত বলে মনে হচ্ছিল জায়গাটা ততটা নয় তাহলে। সায়ন্তনের এই ভ্রমটা ভাঙল গাড়ির চাকা আরও কিছু পাক এগোনোর পর। বাড়িগুলো প্রত্যেকটা পরিত্যক্ত। ওখানে যে দীর্ঘদিন মানুষের পায়ে ছাপ পড়েনি সে স্পষ্টই বোঝা যাচ্ছে। দুটো বাঁক পেরোনোর পর সায়ন্তন দেখতে পেল একটা পুরনো দিনের মন্দিরের চূড়া। এটা বুঝতে অসুবিধে হলো না যে এই সেই মন্দির। গাড়িটার গতি কমাতেই হয়েছে। তখন যদি বা রাস্তা ছিল, এখন তো রাস্তা নেই। যা আছে তার উপর দিয়ে আজ অব্দি কেউ কখনো গাড়ি নিয়ে গেছে বলে তো মনে হচ্ছে না। গাড়ির অকারণ অনভিপ্রেত ধুলুনিতে ব্র্যান্ডির বোতলটা সিটে পড়ে গেল। ঢাকনাটা আটকানো ছিল না, ফলে যা ঘটার তাই ঘটল। বিদেশি কোম্পানির জলে ভিজে গেল গাড়ির পাশের সিটের উপরটা। সায়ন্তন অবশ্য গাড়িটাকে খুব ভালোবাসে। তৎক্ষণাৎ একটা কথা সে বেশ জোরেই বলেই ব্রেক কষল। পিছনে সিটে রাখা টিস্যু বক্সটা থেকে কয়েকটা টিস্যু নিয়ে মুছে ফেলল তরলটা। তারপর আবার গাড়ি স্টার্ট দিল সে। খুব কষ্ট করে কিছুটা এগোতেই মন্দিরের অনতি দূরে চোখে পড়ল একটা ছোট্ট মাটির বাড়ি। গাড়িটা একটু কষ্ট করে তার পাশে দাঁড় করিয়ে গাড়ি থেকে নামে সায়ন্তন। গাড়ির চাবিটা দিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর বাড়িটার সামনে এগিয়ে যায় ধীর পায়ে।
বাড়িটিকে দেখে ভক্তি তো দূর, সেখান থেকে যেতে ইচ্ছে করে না সায়ন্তনের। নিহাত সন্ধ্যা নেমেছে, আর তার কাছে তথ্য আছে যে এখানেই সেই পুরোহিত থাকেন। কাঠের মলিন দরজায় কড়া নাড়ে সায়ন্তন। ভিতর থেকে একজন বৃদ্ধের ভারী গলা শোনা যায়। সে কাশতে কাশতে বাড়ির ভিতর থেকে এগিয়ে আসে দরজার দিকে। দরজাটা খুলতে যেতে একটা শব্দ হয়। তারপর হ্যারিকেনটা সায়ন্তনের মুখের সামনে তুলে ধরে ভ্রু কুঁচকে সে বৃদ্ধ লোকটি প্রশ্ন করে, আপনি সায়ন্তন বাবু আছেন? বৃদ্ধ লোকটির বয়স আন্দাজ 62 হবে। মুখের চামড়া অনেকটাই কুঁচকে গেছে। সামনে অল্প ঝুঁকে আছেন ভদ্রলোক। মাথায় পাতলা হয়ে আসা সাদা চুল, একটা হাতে একটা লাঠি, পরনে সাদা ধুতি আর গায়ে চাদর ফেলা লোকটা আবার জিজ্ঞেস করে, আপনি কি কলকাতা থেকে? হ্যাঁ, আমি সায়ন্তন গোস্বামী, কলকাতা থেকে এসেছি। ওই পাশাটার বিষয় নিয়েই আসল। লোকটি ওর কথা শেষ করতে না দিয়েই বললেন, আমি রমেশ চক্রবর্তী, ওই মন্দিরে পূজা করি বাবু। আপনি আগে ভেতরে আসেন। সায়ন্তন বাড়িতে ঢোকবার পর বয়স্ক মানুষটি দরজাটা বন্ধ করে তার পিছু পিছু আসতে বলে। মাটির বাড়ি এবং পুরনো হলেও শ্রীহীন নয় একেবারে, বরং উল্টোটাই। ভালো করে দেখলে সৌন্দর্য দেখবার মতো। মাটির বাড়ি সারা দেওয়াল জুড়ে আলপনা দেওয়া হয়েছে। মাটির রঙের ওপরে সাদা আলপনা লাগছেও বেশ সুন্দর। বাড়ির বারান্দার অংশে টালির চাল, সেখান থেকে ঝোলানো হয়েছে বেশ ছোট ছোট ফুলের গাছ। পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, আসবাবপত্রের ঘুম ধরা অবস্থা এবং বাড়িটিকে যতটা সম্ভব পুরনো জিনিস এদিক ওদিক করে গুছিয়ে রাখবার প্রচেষ্টা, মলিন জামা কাপড়, এইসবে অভাবের ছাপ স্পষ্টই চোখে পড়ছে বারবার। সায়ন্তনকে সেই চক্রবর্তী মশাই নিয়ে বসালেন একটা ঘরে। সায়ন্তন বসে। লোকটি বললে, আপনি চা খান? সায়ন্তন বুঝলো অবস্থাটা, চাতে তাই সে না করতে পারল না। লোকটি হাত দেয়, রাইমা একটু চা নিয়ে আয়। সেই লোকটি সামনের খাটিয়ায় বসে পড়ে বললেন, আপনাকে আজ রাতেই দেখিয়ে আনবো ও জিনিস, তারপর কাল সকালে আপনি নিয়ে যাবেন, কেমন? তা তোমার কত চাই? ঝেড়ে কাশো তো দেখি। লোকটি জিভ কেটে কান মুলে বললেন, না না বাবু, আমার কিছু লাগবে নে। ও আপনি নিয়ে যান, কিছু লাগবে না, আমার কিছু না। সায়ন্তন প্রশ্ন করতে গিয়েও থেমে যায়। নুপুরের শব্দ এগিয়ে আসছে ওই ঘরের দিকেই। মিনিট খানেকের মধ্যে একটা মাঝবয়সী মেয়ে চায়ের কাপ আর ঘরে বানানো তেলে ভাজা নিয়ে ঘরে ঢোকে। সায়ন্তনের চোখ আটকে যায়। উন্নত দুটো স্তন, মেদহীন মসৃণ কোমর, ভারী নিতম্ব, গায়ের রং বেশ ফর্সা, চুল টান করে বাঁধা। মেয়েটি সামনের একটা ছোট্ট টেবিলে নামিয়ে রাখে চায়ের কাপ এবং ভাজা রাখা প্লেটটা। সায়ন্তন ঠোঁটের ওপর একবার তার লালায়িত জিভটা বুলিয়ে নেয়। মেয়েটা ওগুলো রেখেই আবার একইভাবে চলে যায়। আচ্ছা, তুমি কিছু নেবে না কেন? নকল জিনিস দিচ্ছ না তো? আমি ব্রাহ্মণ বাবু, আজ অবধি আমি কাউকে কখনো ঠকাইনি। টাকা নেব না, কারণ আমার বউ ওই জিনিসটার জন্য মরেছিল। সায়ন্তন চায়ের কাপটা নামিয়ে রেখে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বলো তো? তোমার বউ একটা পাশার জন্য মরবে কেন? সে অনেক পুরানা কাহিনী আছে সাহেব, অনেক পুরানা। সায়ন্তন চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে, বলো কি কাহিনী, আগে শুনি, তারপর না হয় দেখতে যাব। বৃদ্ধ লোকটি বলতে শুরু করে, এই বরদেশনু শহরের রাজা ছিলেন দীনেন্দ্র রায়। সে প্রায় অনেক বছর আগের কথা। রাজা মশাই প্রজাদের খুবই ভালোবাসতেন,
দান ধ্যান করতেন প্রতি মাসে। রাজামশাইয়ের একটা খুব ভালো গুণ ছিল, উনি খুব ভালো পাশা খেলতে পারতেন। বিভিন্ন জায়গায় পাশার লড়াইয়ে বিপক্ষের বাজি রাখা সম্পত্তি দখল নিতে পারতেন তিনি সহজেই। কাছাকাছি অঞ্চলের কেউই রাজামশাইয়ের সাথে পাশা খেলার বাজি ধরতে আসতেন না, কিন্তু রাজামশাইয়ের ছিল ভয়ানক নেশা। তার প্রতিদিন বিকেলে পাশা খেলা চাই। এইভাবে পাশা খেলার প্রায় অপরাজেয় হতে হতে একরকম জেদ বা নেশায় তিনি প্রতিদিন নিয়মিত খেলা শুরু করেন। এইভাবে দিন এগোতে থাকে। হঠাৎ একদিন রাজবাড়িতে গোল বাঁধে। কি হয়েছে খোঁজ নিতে গিয়ে জানা যায় রাজা মশাই আজকে তার খেলার কোনো সঙ্গী পাচ্ছেন না বলে খুব রেগে আছেন। তার সঙ্গী চাই। অনেক খোঁজাখুঁজির পর যখন কাউকেই প্রায় পাওয়া যাচ্ছে না, তখন খোঁজা শুরু হলো মন্ত্রী, সন্ত্রী, কর্মচারীদের মধ্যে। সেখানেও প্রায় কাউকেই পাশা খেলাতে রাজি করানো গেল না। আসলে লোকে খেলতে নয়, হেরে গিয়ে হারাতে ভয় পাচ্ছিল। এমন সময় রাজামশাই নিজেই একজন কর্মচারীকে জোর করেই তার পাশা খেলার কক্ষে টেনে নিয়ে গেলেন। রাজার খেয়াল প্রতিবাদ করবার দুঃসাহস সেই ব্যক্তি দেখালো না। রাজামশাই সুরা পানের গ্লাস হাতে নিয়ে প্রশ্ন করলেন, তবে কি রাখবি বাজি? সেই ব্যক্তি ইশারায় পাশার দিকে দেখায়। তখন রাজামশাই একটু তাচ্ছিল্যের সুরেই হেসে বলে, তোর পাশা চাই? আচ্ছা বেশ, আগে জিতে তো দেখা। পাশা খেলা শুরু হয়। প্রথম দান শেষে জিত হয় কর্মচারীর আর হার হয় রাজার। দ্বিতীয় দানের শেষেও তাই। তৃতীয়বারেও ফলাফল বদলায় না। রাজা মশাই মনে মনে ক্ষুব্ধ হয়ে ওঠেন। ওনার চোখ মুখ রাগে লাল হয়ে জ্বলতে শুরু করেছে। ততক্ষণে উনি না অহংকার ছাড়লেন আর তারপর বললেন, না না না, এই শেষবার, এই শেষবার। আবার খেলা শুরু হলো। জিততে জিততে জেতার নেশা হয়ে যাওয়া কারোর অযাচিত কোনো হার, তাও আবার নিচু শ্রেণীর কাছে। এ ঘটনা মেনে নিতে পারছিলেন না রাজামশাই। তার সঙ্গে বারবার মনে হচ্ছিল বাইরে এই কথা চাউর হলে রাজামশাইকে কেউই সেই আগের মতন পাশা খেলায় অপরাজেয় বলে সম্মান করবে না। একরকম রাগের বশবর্তী হয়েই শেষ খেলাতেও রাজামশাই হেরে যায়। রাগ অনেক ক্ষেত্রে মানুষকে হারিয়েও দেয়, কিন্তু সেদিন যদি সে না জিততে যেত তবে হয়তো। তারপর রাজামশাই ওই ঘরেই ওই কর্মচারীকে গুম করে দেন খুন করে। শোনা যায় সে মারা যাওয়ার মুহূর্ত খানেক আগে ওই পাশাতে মশালের আগুন ধরিয়ে দিয়েছিল আর দিয়েছিল এক ভয়ঙ্কর অভিশাপ। সেই অভিশাপের কারণেই ওই কর্মচারীর মৃত্যুর মাসখানেক সময়ের মধ্যেই প্রায় নির্ধ্বংস হয়ে গিয়েছিল রাজবাড়ি। তারপর
ওই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ভাগীরথীর জল বেড়ে গিয়ে বন্যা হয়। অনেক মানুষ ভেসে যায়, অনেকের বাড়ি ধসে যায়, অনেকে প্রাণ বাঁচাতে পালিয়েও যায়, অনেকে মারাও যায়। তারপর যে কটি জনপদ অবশিষ্ট ছিল তার প্রায় সবাই মারা যায় কলেরার মহামারীতে। তারপর থেকে এই গ্রামে দাঁড়িয়ে আছে অনেকগুলো পরিত্যক্ত বাড়ি আর এই মন্দির। ওখানে আছেন কোষ্টি পাথরের তৈরি মা কালী। রাজামশাই খুব ভক্ত ছিলেন কালী মায়ের, আর আছে বলতে দেবোত্তর সম্পত্তি হিসেবে এই বাড়িটা। এই মন্দিরের পূজারীরা এখানেই থাকেন। ওই যেটুকু যা আয় হয় তাতে আমাদের বাপ পেটির কষ্ট করে চলে যায়। সায়ন্তন প্রশ্ন করে, কিন্তু তোমার বউ কি করে মরে গেছিল বললে? এইবার ও কথাই বলবো। আমার বউটার ছিল বড় লোভ। আমাদের এই গরিব ঘরের মেয়েটাকে বড়লোক ঘরে বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ দেখা শুরু হয়েছিল সেই সময়। আমরা একটার পর একটা পাত্র দেখছি, কিন্তু ওই চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না দেখে প্রায় সবাই নাকচ করে দিচ্ছে। এমন সময় আমার বউ খোঁজ পায় শহরের কোন বাবু পুরনো জিনিস বেশি দামে কিনছেন। আমার বউ আমাকে না জানিয়েই তাকে ঘরে ডেকে আনে। তারপর মন্দিরে নিয়ে গিয়ে ওই পাশা দেখায়। ওই লোকটার পছন্দ হয় সেটা। এক কথায় অনেকগুলো টাকার রফা হয়। আমাকে জানাবে না বলেই মাঝ রাতে তখন আমরা ঘুমাচ্ছি, তখনই আমার বউ পাশা আনতে মন্দিরে যায়। ওখানে কি হয়েছিল জানি না। পরদিন সকালে চান সেরে শুদ্ধ বস্ত্রে মন্দিরে গিয়ে দেখি মন্দিরের দরজা হাট করে খোলা। দরজার সামনেই আমার বউ উল্টে পড়ে আছে নিচু হয়ে। বুঝলাম ওকে কেউ প্রচন্ড ভয় দেখিয়েছিল। ওর চোখ বিস্ফারিত, ঠোঁট দুটো ফাঁক হওয়া, একটা হাত সামনে আর অন্যটা পেছনে। পাশা আর ঘুটি ছড়িয়ে পড়ে আছে মেঝেতে। ওই দৃশ্য দেখে ওই মুহূর্তেই আমি গ্রামের কবিরাজকে খবর পাঠাই। উনি এসে পরীক্ষা করে জানান আমার বউ মারা গেছে হার্ট অ্যাটাকে। ওর অন্তিম কাজ সম্পন্ন করা হয়। যে জিনিসের জন্য আমার বউয়ের প্রাণ অবধি গেছে তা কি আর টাকা নিয়ে বিক্রি আমি করতে পারবো না বাবু। রাত হয়ে যাচ্ছে বাবু, আপনি আমার সঙ্গে আসেন, মন্দিরটা একটু ঘুরে দেখবেন, বাতি দানিটা নিয়ে আসেন সঙ্গে, কেমন? সায়ন্তন লোকটির পিছন পিছন মন্দিরের ভিতরে ঢোকে। ভিতরটা অদ্ভুত রকমের ঠান্ডা, রীতিমতো কাঁপিয়ে যাচ্ছে ফুরফুরে হাওয়া। বৃদ্ধ লোকটি গর্ভগৃহের দরজা খুলে হাত জড়ো করে নমস্কার করলেন। ভিতরে হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একটা কালো পাথরের মায়াময় চোখের কালী মূর্তি। কোষ্ঠী পাথর দিয়ে সে মূর্তিটি তৈরি। সায়ন্তনকে ওখানে দাঁড়াতে বলে বৃদ্ধ লোকটি ডান পাশে ঢুকে গেল। সায়ন্তন শুনতে পেল বৃদ্ধ লোকটা কিছুটা টেনে টেনে আনছেন। সেদিকে তাকাতেই দেখতে পেল একটা বড় সড়ো আকারে রূপার বাক্স টেনে নিয়ে আসছে সে। পুরো ধুলোর চাদরে দাগ রয়ে যাচ্ছে টানবার। তার সামনে এনে তারপর থামলো বৃদ্ধ লোকটি।
বলল, এই যে, এই সেই বাক্স, এরই মধ্যে সেই পাশা আছে। হাতের বাতির স্ট্যান্ডটা নিচে নামিয়ে রাখলো সায়ন্তন। বৃদ্ধ চাবি ঘুরিয়ে বাক্সের ডালাটা খুললেন। শব্দ করে খুলে গেল ডালাটা। সায়ন্তন নিচু হয়ে দেখল পাশার বোর্ডটা গুছিয়ে রাখা রয়েছে ভিতরে। লোকটির দিকে একবার তাকাতেই সে বুঝল পাশাটিকে বের করেই দেখতে বলছে লোকটা। সায়ন্তন পাশার বোর্ডটা বের করল। মেঝেতে রাখতে হঠাৎ একটা নুপুর পড়া মেয়ের ছুটে যাওয়ার আওয়াজও শোনা গেল। সায়ন্তন বোর্ডটা মেঝেতে রেখে বুঝতে চেষ্টা করলো কোথায় গেল সেই আওয়াজ। বৃদ্ধ মানুষটি তাড়া দিয়ে বললেন, বাবু, এত রেতে এখানে থাকা ঠিক নয়, আপনি তাড়াতাড়ি দেখে নেন। পাশার বোর্ডটা খুলতেই সামান্য ধুলো উড়ে গেল। সায়ন্তন হাত দিয়ে নাকটা একটু ঢেকে তারপর নিচু হয়ে দেখতে চাইল। একটা সুন্দর রাজকীয় পাশা, চারিদিকে বিভিন্ন আঙ্গিকে আঁকা রয়েছে নর এবং নারীর মিলনের দৃশ্য। পাশার বোর্ডটা থেকেও সায়ন্তনকে আকর্ষিত করেছে ওর ছবিগুলো। সায়ন্তন ঠোঁটের ওপরে লালায়িত জিভ বুলিয়ে নেয় কয়েকবার, তারপর বোর্ডটা বাক্সের মধ্যে রেখে দিয়ে বলে, বেশ, কাল সকালে এটা নিয়ে বেরোবো। বৃদ্ধ মানুষটি ঘাড় নেড়ে সম্মতি দিয়ে বললেন, আপনি বাড়িতে যান, রাই আপনাকে রেতের খাবার বেড়ে দেবে। আমাদের গরিবের ঘরে বেশি কিছু আয়োজন করা সম্ভব হয়নি, একটু মানিয়ে গুছিয়ে নেন। আমি মাকে রাতের খাবারটা দিয়ে তারপর আসছি। সায়ন্তন যেন হাতে চাঁদ পায়, দৌড় এসে বাড়ির থেকে। শহরে থাকাকালীন হোক কিংবা বাইরে গেলে নতুন নতুন মেয়ের ব্যবস্থা সর্বদাই তৈরি থাকে তার জন্য। খুব অসুবিধা হলে একটা এসকর্ট সার্ভিস দেওয়া হোটেলেও যোগাযোগ করে নেয় সে। সেটাই তার অভ্যেস। রোজ রোজ নতুন মেয়ে ছাড়া তার খিদে মেটে না, তবে তাদের বঞ্চিত করে না সায়ন্তন। মুখ বন্ধ রাখতে আর ওকে তৃপ্ত করার বিনিময়ে যথেষ্ট পারিশ্রমিক পায় তারা। কিন্তু এই অজপাড়া গায়ে সেই ব্যবস্থার কথা ভাবাও বিলাসিতা। একটা অদ্ভুত বুদ্ধি এসেছে ওর মাথায়। বাড়িতে যেতে রায় খুব শান্ত এবং লাজুক স্বরে বলে, আপনি খেয়ে নিন, অনেক রাত হলো যে, হাত মুখটা ওখানে পরিষ্কার করে নিন। আসুন, আমি বেড়ে দিই। সায়ন্তন বিন্দুমাত্র সময় নষ্ট না করে তড়িৎ গতিতে হাত মুখ ধুয়ে এসে বসে মাটিতে পাতা আসনে। সামনে একটা জলচৌকি রেখে তার উপরে রায় সুন্দর কোমল হাত দিয়ে বেড়ে দেয় সাদা ভাত, মুগের ডাল, বেগুন ভাজা আর আলু পোস্ত। আয়োজন যৎসামান্য হলেও খুবই পরিপাটি এবং গুছানো পরিবেশন করেছে রায়। সে একটু দূরে গিয়ে দাঁড়ায়। সায়ন্তন খেতে খেতে বারবার ওর শাড়ির মাঝে উঁকি মারা পেট ও কোমরের দিকে তাকিয়ে নেয়। কিছুক্ষণ পর রায়কে ভাত দেওয়ার অছিলায় কাছে ডেকে নেয় সে। এবার কথাটা সে বলেই দেয়, রাই, তোমাকে বড্ড পছন্দ হয়েছে আমার। আজকে রাতটা। রায় দাঁতে দাঁত চেপে ভাতের হাঁড়ি থেকে হাতাটা বেশ জোরে থালায় ঠুকে বলল, আপনার ঘুমানোর ব্যবস্থা বাবার পাশের ঘরে করা হয়েছে, খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ুন। কঠিন স্বরে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সায়ন্তন। সে চুপচাপ খাওয়া শেষ করে ঘরে চলে যায়। সায়ন্তন তক্তপোষের উপরে করা শক্ত বিছানায় শুয়ে এদিক ওদিক করতে থাকে। না, একেবারেই তার আর ঘুম আসে না। নরম গদির বিছানায় ঠান্ডা ঘরে হিন্দি গান আর মেয়ে ছাড়া ঘুমই না আসা সায়ন্তন উঠে বসে। মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ বেরিয়ে আসে তার। সামনের খোলা জানলার দিকে তাকায় সায়ন্তন। ওখান থেকে বাইরের বারান্দার অনেকটা অংশ এবং সিঁড়ি ও সদর দরজা পর্যন্ত দেখতে পাওয়া যায়।
রাতের অন্ধকারে সয়ে আসা চোখেও সেসব বুঝতে পারে সায়ন্তন। হঠাৎ একটা সুন্দর গানের সুর ভেসে আসে ওর কানে। তুমি যে এসেছো অমর ভবনে, রব উঠেছে ভুবনে, তুমি যে এসেছো অমর ভবনে, নহিলে খুব চেনা একটা গানের সুর। সায়ন্তন জানলার কাছে এগিয়ে যায়। হ্যারিকেনের নিভে আসা হলদিটে আলোয় অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে বারান্দাটা। সেখানে এইবার সায়ন্তন দেখতে পায় একটা মেয়েকে। চোখটা কয়েকবার খোলা বন্ধ করে সে বোঝে এ হলো রাই। মাথায় জুঁই ফুলের মালা, কানে কানপাশা, গলায় মানতাসা, পায়ে নূপুর। হলদে আলোয় যেন ঝরে পড়ছে রায়ের সৌন্দর্য। সায়ন্তন অস্ফুটে নিজের মনে বলে ওঠে, এই ছিল তবে মনে। আমায় দেখে আমার মতো এত ড্যাশিং ছেলেকে কে না তার বিছানায় চায়। এসো রাই, এসো। পকেট থেকে একটা সুন্দর জুঁইয়ের পারফিউম স্প্রে করে তারপর ঘরের দরজা খুলে খুব পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসে সায়ন্তন। বারান্দার সে কোনটাই এসে সে দেখে কেউ নেই। অথচ সে এক্ষুনি এটুকু সময়ের মধ্যে সে গেল কোথায়? সালি মাগি কোথাকার। ঘরে ফিরে জোরে করে দরজাটা বন্ধ করে সায়ন্তন ঘুমিয়ে পড়ে। তবে সায়ন্তন আরো একটু ভালো করে খেয়াল করলে হয়তো সত্যিই কিছু দেখতে পেত। সকালে চা খেয়ে বৃদ্ধ লোকটির সঙ্গে সায়ন্তন মন্দিরে যায়। সেখানে ওই পাশাটা হাতে নিয়ে একটু ভদ্রতার খাতিরে অনিচ্ছা সত্ত্বেও সে জিজ্ঞাসা করে, বলছি একটাও টাকা? না না বাবু, ও অভিশাপ আপনি নিয়ে গেলে যদি বিপদ কাটে। হ্যাঁ। সায়ন্তন আর কিছু বলে না, তাকে এবার বেরোতে হবে। কিন্তু বেরোবার ঠিক আগেই আকাশ ভেঙে প্রচণ্ড বৃষ্টি নামে। অনেকক্ষণ অপেক্ষার পর বৃষ্টি থামছে না দেখে ঠাকুরমশাই বলেন, আপনি আজকে দুটো ভাত খেয়ে যান বাবু। হ্যাঁ। দুপুরের আগে ভাত খেয়ে একটু তড়িঘড়ি বেরিয়ে পড়ে সায়ন্তন। বৃষ্টিটা তখন একটু ধরেছে ঠিকই, তবে রাস্তায় জমেছে কাদা এবং জল। সায়ন্তন গাড়ি নিয়ে এগিয়ে চলতে শুরু করে। আস্তে আস্তে গাড়ির রিয়ার ভিউ মিরর থেকে হারিয়ে যায় মন্দির আর বাড়িটা। একটা বাঁক ঘুরতেই একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সায়ন্তন। দূর থেকে হলেও ছিনিয়ে নিতে মোটে অসুবিধে হয় না সায়ন্তনের। সে আর কেউ নয়, রাই। টিপটিপ বৃষ্টিতে ভিজে যাওয়া শাড়ি গায়ের সঙ্গে মিশে গিয়ে এখন ওকে আরো অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। বৃষ্টির কয়েকটা ফোঁটা গড়িয়ে পড়ছে তার চিবুক বেয়ে গলায়। মাথার চুল খোলা। গাড়িটা তার পাশে নিয়ে গিয়ে থামাসে। মুখ বের করে বলে, কি ব্যাপার, তুমি এখানে? মায়াবী কণ্ঠে জবাব আসে, আসবেন না আপনি? কোথায়? কাল রাতে। আসলে বাড়িতে ওসব করলে কেউ যদি দেখে ফেলে বিয়ে হবে না আমার। পাড়া গায়ের ব্যাপার, আসলে নাটক করছিলাম। আসুন। এখন কি? হ্যাঁ, আসুন না। সায়ন্তন গাড়ি থেকে নেমে আসে।
রায় একটু অবাক সুরে বলে, কি ব্যাপার বাবু? ওই গাড়িটা এখানে রেখে গেলে, গ্রামের কারোর তো গাড়ি নেই, ওটাকে নিয়ে আসুন আমার সঙ্গে। সায়ন্তন তখন গাড়িটা নিয়ে রাখে একটা ঝুপড়ি হয়ে আসা গাছের নিচে। তারপর বেরোতে যেতেই রায় আঙ্গুল দিয়ে দেখিয়ে আবার বলে, ওটাকে নিয়ে আসুন। সায়ন্তন একটু অবাক হয়, পাশা নিয়ে যেতে বলছে, কিন্তু প্রশ্ন করে না। সায়ন্তন পাশা নিয়ে এগিয়ে চলে। গ্রামের পরিত্যক্ত বাড়িগুলির মধ্যে একটা বাড়িতে সায়ন্তনকে নিয়ে যায় সেই মহিলা। কিছুক্ষণ তাকে ভোগ করার পর সায়ন্তন তৃপ্ত হয়। উঠে বসে বেরোতে যেতেই তাকে একটু ধরা গলায় রায় ডাকে, কি হলো, খেলুন না কয়েকটা দেন। আপনি জিতলে পাশা নিয়ে যাবেন, না হলে ওটা আমার কাছে থাকবে, এটাই শর্ত। সায়ন্তন মনে মনে ভাবে, একটা অশিক্ষিত মূর্খ গাইয়া ভূত খেলবে নাকি পাশা। তবে সায়ন্তন আর আগু কিছু কিছু না ভেবে পাশার বোর্ড খুলে বসে পড়ে। প্রথমবারের খেলায় সায়ন্তন হেরে যায়। এই হারটা সে ঠিক মেনে নিতে পারে না। এমন গ্রামের অশিক্ষিত মহিলা তাকে কি করে হারাতে পারে? সায়ন্তন রায়ের মুখের দিকে তাকায়। সে ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি এনে বলে, চলুন পরের দান শুরু করি। চাল দেওয়ার সময় বাম হাত ব্যবহার করছে দেখে সায়ন্তন একটু মজা করেই প্রশ্ন করে, তোমার বাম হাতে ভালো টিপ আছে বুঝি? দানা দিয়ে খেলছো না তো? রায় আমার পরের চালটা দেওয়ার পর ঘুটি সায়ন্তনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ডান হাত যে নেই বাবু। সায়ন্তন একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন নেই? কেন থাকবে কি করে? কেউ যদি ইচ্ছে করে কেটে দেয় তাহলে কি করে থাকে? সায়ন্তনের এই প্রথম মনে হয় যে তার সামনে বসে তার সঙ্গে পাশা খেলে চলা মহিলাটি আসলে রায় নয়। রায়ের গলার স্বর তো এমন ছিল না। হ্যাঁ, একে দেখতে খানিকটা রায়ের মতো ঠিকই, তবে রায় না, রায় হতেই পারে না। গলাটা কেমন যেন ফ্যাঁস ফ্যাঁসে শোনায়। এবার সে বলে চলে, সে অনেক দিনের কথা বাবু, কিন্তু বাবু তুই যে চাল দিচ্ছিস না, হেরে যাবি যে। সায়ন্তনকে তুই বলে সম্বোধন করে সেই মহিলা। সেদিকে ভ্রুক্ষেপ না করেই সে বলে, কি করে হয়েছিল তোমার এই অবস্থা? মহিলা অল্প হেসে বলে, অনেক দিন আগেকার কথা। তখন এই জায়গাটা ছিল বর্ধিষ্ণু শহর। এখানে রাজার শাসন চলত। রাজা দীনেন্দ্র রায় খুব ভালো পাশা খেলতে পারতেন। ওনার সুনাম তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। পাশা খেলার নেশায় দিনের একটা বিশেষ সময় উনি কাটাতেন পাশা খেলার কক্ষে। কখনো পাশের রাজ্যের রাজা, কখনো বা কোনো জমিদার ওনার খেলার সঙ্গী হতেন। শর্ত ছিল একটাই, পাশা খেলবার আগে শর্ত দিতে হবে দুজনকেই, অর্থাৎ বাজি রাখতে হবে। যে হেরে যাবে তাকে সেই জিনিস বিজয়কে তুলে দিতে হবে। এমন চলতে থাকে। এবার বারবার হেরে যেতে হয়তো কারোরই ভালো লাগে না। তাই একটা সময় পর হঠাৎ একদিন রাজামশাইয়ের সঙ্গে পাশা খেলার লোক পাওয়া যাচ্ছিল না। তখন আমি রাজামশাইয়ের দেওয়া কক্ষে বিশ্রাম করছিলাম। খবর পাচ্ছিলাম পাশা খেলার লোক পাওয়া যাচ্ছে না। মন্ত্রী, সেনাপতি, ঠাকুর, প্রজা কেউই যখন খেলতে রাজি হয় না, তখন হঠাৎই রাজামশাই লোক পাঠান আমাকে নিয়ে যেতে। আমি হতবাক হই। আমি প্রথমে নাকচ করে দিই। কিছুক্ষণ পরেই রাজামশাই নিজে আমার ঘরে এসে আমাকে টেনে নিয়ে যান। নিয়ে গিয়ে ফেলেন পাশার বোর্ডের সামনে। আমি উল্টো দিকে বসে পড়ি। রাজামশাই সুরাপান করতে করতে আমাকে বলেন, তবে কি রাখবি বাজি? আমি তখন কি বলবো বুঝতে পারছি না। কি রাখবো বাজি? যার নিজের কিছু নেই সে কি বা বাজি রাখতে পারে? সায়ন্তন কথার মাঝে প্রশ্ন করে, তো তুমি কে ছিলে রাজামশাইয়ের? এই রাজামশাইয়ের বউয়ের সাথে তেমন সদ্ভাব তার কোনো কালেই ছিল না।
তাই প্রথম থেকেই আমায় রাজামশাইয়ের প্রাসাদে রেখেছিলেন। আমি ছিলাম ওনার ওই, তোদের ভাষায়, বাইজি। পাশা খেলা শুরু হয়, পরপর 3 বার আমি জিতে যাই। সেই দেখে রাজামশাই অত্যন্ত ক্রুদ্ধ হন। তবে যে ব্রাহ্মণ মশাই বললেন কোনো এক প্রজা, রাজবাড়ির সব ইতিহাস বাইরে আসে না বাবু, আসে সেটাই যেটা বলতে বলা হয়, সেটাই লেখা হয় যেটা লেখানো হয়। সমস্ত সত্যি কথা 4 দেওয়াল ভেঙে যে বাইরে এসে গেলে কেউ আর কাউকে মানবে না। রাজাকে রাজ্যপাট চালাতে দেখতে গিয়ে বুঝেছি যে কি হয় আর কি দেখানো হয়, যার মধ্যে বিস্তর ফারাক। যে কথা বলছিলাম, রাজামশাই আমাকে প্রথমে মারধর করেন, তারপর ওনার অদ্ভুত রাগের মধ্যেই আমি ওনাকে বলি, আরও একবার খেলবো আপনার সাথে, যদি আমি জিতি তবে এই পাশা আমার চাই। রাজামশাই রাজি হন, কিন্তু আবারও ওনার হার হয়। রাজামশাইয়ের চোখের সামনে থেকে ওনার প্রাণপ্রিয় পাশা আর গুটি আমি হাতে তুলে নিয়ে যখন নিস্তব্ধে বেরিয়ে আসতে যাই, হঠাৎ পিছন থেকে আমার ডান হাতটাকেও কেটে ফেলেন রাজামশাই। কি অসহ্য যন্ত্রণা হয় আমার, লাল রক্তের শাড়ি ভিজে আসে। সায়ন্তন লক্ষ্য করে মহিলার শাড়ির অনেকটা অংশই কালচে লাল হয়ে রয়েছে। আমি যন্ত্রণায় ওখানেই পড়ে যাই, হাতের কাছে থাকা মশাল নিয়ে আগুন ধরিয়ে দিই ওনার প্রাণপ্রিয় পাশা। ততক্ষণে আমি বুঝে গেছি উনি আমাকে বাঁচতে দেবেন না। তারপরই আমাকে গুম খুন করে। রাজামশাই আদেশ দেন আমার হাতের চামড়া দিয়ে পাশার বোট বানাতে, আর হাড় দিয়ে ওর গুটি। সেই তবে থেকে আমার ওই পাশার প্রতি বড় লোভ। তুই বল না বাবু, নিজের দেহের অংশ ছাড়া কী করে থাকবো আমি? অতন্ত্র প্রহরীর মতো রাত দিন আমি পাহারা দিই ওই পাশা। ওটা কেউ হাত দিলে বা কেউ নিয়ে যেতে চাইলে আমি তাকে এই গ্রাম থেকে বেরোতেই দিই না। আজ তোকেও যে দেবো না বাবু। একটা খিলখিল করে জিতে যাওয়া হাসির শব্দ শোনা যায়। সায়ন্তন হিপনোটাইজড হয়ে বসে আছে বলে মনে হচ্ছে। ওর সামনে থেকেই সেই মহিলা বাম হাতে তুলে নেয় সেই পাশা এবং খুঁটি। তারপর আবারও গগন বিদারী ভয়ঙ্কর হাসি হেসে ফ্যাঁস ফ্যাঁসে গলায় প্রচন্ড উত্তেজিত হয়ে বলে, আসবি না, একদম পাশার দিকে হাত বাড়াতে আসবি না। এই রেশম কিন্তু আবার এখানে পাশার খোঁজে আসবি আর ফিরতে দেবি না তোকে। তারপর আবার সেই হাসি আর নুপুরের শব্দ ধীরে ধীরে দূরে চলে যায়। সায়ন্তন চোখ বুজে ফেলে। বৃদ্ধ ব্রাহ্মণ মশাই পরদিন সকালে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মায়ের পুজো করতে মন্দিরে যান। মনে মনে ভাবছেন আজকে মায়ের কাছে ভালো করে পুজো দেব। অভিশাপ মুক্ত হয়েছে, ওই পাশা বিদে হয়েছে। মন্দিরের দরজা খুলে ভিতরে প্রবেশ করেন ঠাকুর মশাই, কিন্তু তখনই থমকে দাঁড়িয়ে পড়েন। সে বাক্সের ডালাটা খোলা, সেটাকে কেউ যেন টেনে এনেছে একদম দরজার সামনে। সেখানে আগের মতোই একইভাবে আবার ফিরে এসেছে সেই অভিশপ্ত পাশা। একটা রোদ ঝলমলে সুন্দর সকাল। নাম না জানা পাখিদের ডাক ভেসে আসছে দূর থেকে। বৃদ্ধ ব্রাহ্মণ মশাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মায়ের পুজো করতে মন্দিরে যান। মনে মনে ভাবছেন আজকে মায়ের কাছে ভালো করে পুজো দেব। অভিশাপ মুক্ত হয়েছে, ওই পাশা বিদায় হয়েছে। মন্দিরের দরজা খুলে ভিতরে প্রবেশ করেন ঠাকুর মশাই, কিন্তু প্রবেশ করা মাত্র তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। সে বাক্সের ডালাটা হাট করে খোলা, সেটাকে কেউ টেনে এনেছে একদম দরজার সামনে। সেখানে আগের মতন একইভাবে
আবারও ফিরে এসেছে সেই অভিশপ্ত পাশা। কিন্তু এ তো অসম্ভব, কারণ সায়ন্তন বাবু সেই পাশা নিয়ে চলে গিয়েছেন গতকালকেই। ব্রাহ্মণ মশাই গলার স্বর উঁচিয়ে তার মেয়েকে ডাকেন, মা রে, একটু এদিকে শুনে যা তো মা। ভয়ার্ত গলার স্বর শুনে ঠাকুর মশাইয়ের মেয়ে একটু তাড়াতাড়ি সেখানে ছুটে আসে। মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে তোমার? তোমার শরীর টরীর? ঠাকুর মশাইয়ের গলাটা ঈষৎ কেঁপে যায়। পাশাটা যে আবার ফিরে এসেছে রে মা। তবে কি সায়ন্তন বাবু? উত্তরটা ঠাকুর মশাইকে দিতে হয় না। গ্রামের কিছু লোক এসে হাঁক ডাক শুরু করেছে ওদের বাড়িতে। বাবা মেয়ে দুটিতে মিলে সেখানে যায়। সুনির্মল এগিয়ে এসে ঠাকুর মশাইকে বলে, ও ঠাকুর মশাই, আপনার বাড়িতে এই শহরের বাবুই গত পরশু এসেছিল না? তার হলো কি? গ্রামের পরিত্যক্ত বাড়ির মধ্যে উল্টে পড়েছিল। অবস্থা খুব ভালো নয়। ফোনটা পকেটে ছিল বটে, তবে সেটা মনে হয় দেহ রেখেছে। সারা গায়ে নোংরা ধুলো, জামা কাপড় অগোছালো, বিভিন্ন জায়গায় কাটা দাগ। আমরা তো অনেক চেষ্টা করলাম, জ্ঞান তো এখনো ফিরছে না। দেখুন তো আপনি যদি কোনোভাবে। কবিরাজ শরীফুলকে ডাক পাঠাতে হবে। যতই হোক এইভাবে তো আর ফেলে রাখা যায় না। কবিরাজকে খবর দেওয়া হলো। তিনি এসে পরীক্ষা করে বললেন, কিছুতে হয়তো ভয় টয় পেয়ে গিয়েই এমনটা হয়েছিল, বিশেষ কিছু তো ক্ষতি হয়নি। এখন জ্বর এসেছে বটে, তবে কিছু ওষুধ দিয়ে যাচ্ছে, হ্যাঁ সেরে যাবে, ও কোনো ব্যাপার নয়। কবিরাজ শরীফুল ইসলাম চলে গেলেন। ঠাকুর মশাই এবার মন্দিরে গিয়ে পূজা শেষ করে ঘরে ফিরলেন। এদিকে সায়ন্তন গোস্বামী উঠে বসেছেন। চোখ মুখ অনেকটাই বসে গেছে তার। সেই চনমনে ভাবটা বিকেলের রোদের মতো ফিকে হয়ে এসেছে যেন। ওনাকে জিজ্ঞেস করতে উনি বলেছেন, গত রাতে উনি নেশা করে ফেলেছিলেন, তারপর নিজেই নাকি ওখানে গিয়েছিলেন। তারপর ওখানে কখন যে ঘুমিয়ে পড়েছেন সেটা তার আর মনে নেই। আসল সত্যি কথাগুলো বলতে সায়ন্তন গোস্বামী ভয় পেয়েছেন। ভেবেছেন হয় এরা তাকে খারাপ নজরে দেখবে, কিংবা বদ্ধ উন্মাদ ভাবতে একেবারেই সময় নেবে না। তারপর সায়ন্তন একটু আস্তে করেই বলে, আমি আজকেই চলে যাব এখান থেকে, আর একদিনও না। যেতে পারলে তো চলেই যেতেন, যাবেন কি করে? হ্যাঁ, গত রাতের বৃষ্টির পর নদীতে জল ছেড়েছে, আর তাতেই বাঁধ ভেঙে গেছে। ওদিকে যাওয়ার এখন আর কোনো দ্বিতীয় উপায়ও নেই। তবে ফিরতে পারবো না? পারবেন না কেন? এমনিতেই আপনার শরীর খারাপ, তার উপরে বাঁধ ভেঙেছে। ওটা মেরামত না হলে ও পারে যাবেন কি করে? রায় ততক্ষণে দুপুরের রান্না সেরে ফেলেছে। বেশি কিছু নয়, ডাল ভাত আর একটা আলু পোস্ত। রায় ঠাকুর মশাইকে খেতে দিয়ে দিল। ঠাকুর মশাই রায়কে উদ্দেশ্য করে বললেন, মা, তুই সায়ন্তন বাবুকে একটু খাবারটা দিয়ে আয় বাবা। সায়ন্তন গোস্বামী ততক্ষণে বিছানায় উঠে বসেছেন। পা থেকে কোমর অবধি একটা তেল চিটচিটে চাদরে ঢাকা। তার শরীরে অসহ্য রকমের ব্যথা হয়েছে। গত রাত্রের কথা মনে পড়লেই কেমন শিহরণ খেলে যাচ্ছে, কেঁপে কেঁপে উঠছে নিজেই। রায় খাবারের থালাটা পাশের টেবিলে নামিয়ে রেখে সায়ন্তনকে উদ্দেশ্য করে বলল, খেয়ে নিন। সায়ন্তন উত্তর দিচ্ছে না দেখে রায় আরও খানিকটা কাছে গিয়ে ওনার হাতে একটু নাড়া দিয়ে বলে, খেয়ে নিন, অনেক বেলা হলো। সায়ন্তন বিদ্যুৎ স্পর্শের মতো যেন ছিটকে যায়। তারপর ভয়ার্ত গলায় চোখ বুজে রায়কে উদ্দেশ্য করে বলে, চলে যাও, চলে যাও, চলে যাও, চোখের সামনে থেকে যাও। কেন ফিরে ফিরে আসছো বারবার? রায় এসব অদ্ভুত কথাবার্তার কোনো রকম মানে বুঝতে না পেরে নিজেই ঘর থেকে বেরিয়ে যায়। মনে মনে ভাবে, যে লোকটা কদিন আগে অবধি ওকে ডাকছিল, সে আজ এমনভাবে তাকে চলে যেতে বলল কেন? 7-5 ভাবতে ভাবতে
বাবার খাওয়া হয়ে গেলে নিজেও দুপুরের খাবার শেষ করে ফেলে রায়। দুপুর গড়িয়ে গ্রামের বুকে নেমে এলো এক অন্ধকার সন্ধ্যা। একটানা ঝিঝির ডাক ভেসে আসছে। বহু দূর থেকে মাঝে মাঝে শিয়ালের চিৎকার শোনা যায়। সন্ধেবেলায় পুজোর যোগাড়যন্ত্র করে ঠাকুরমশাই মন্দিরে যান। রোজকার মতনই মাকে পুজো করে বস্ত্রাদি পরিবর্তন করিয়ে তাকে নৈবেদ্য নিবেদন করেন। তারপরে হাতে তুলে নেন বড় পিতলের 51টি প্রদীপ সম্মিলিত একটি বড় প্রদীপ। অন্য হাতে প্রথমে চামর এবং পরে ঘণ্টা নেড়ে সন্ধ্যারতি শুরু করলেন। ধূপ ধুনার চমৎকার গন্ধে চারিদিকটা ভরে উঠেছে। সন্ধ্যারতি করবার পর ঠাকুরমশাই মন্দিরের দরজা টেনে ধীর পায়ে ঘরে ফেরেন। এদিকে রায় রান্নাবান্নার কাজকর্ম সারতে থাকে। তারপর কি মনে করে সায়ন্তনের ঘরের দিকে যায় এবং সেইখানে গিয়ে রায় আবিষ্কার করে ওই ঘর সম্পূর্ণ খালি। ভাত পূর্ণ থালা একইভাবে পড়ে রয়েছে টেবিলে। রায় বাবাকে ডাকে, বাবা, ও বাবা, বলি সায়ন্তন বাবু কি তোমায় বলে কোথাও বেরিয়েছেন? এতটা রাত হলো, উনি একা একা কোথায় গেলেন? সে কি, ওনার শরীরটাও তো ভালো নেই, এই অবস্থায় গেলেন কোথায়? হ্যাঁ, আমি তাহলে একবার ওই মন্দিরের দিকে যাই, তুই ঘরেই থাক, কি যে হচ্ছে। বাইরে মৃদু মন্দ বাতাস বয়ে যাচ্ছে। গোটা গ্রামটা ডুবে রয়েছে এক অন্ধকারের সমুদ্রে। একটা হ্যারিকেন নিয়ে ঠাকুর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। তাড়াহুড়োর মধ্যে তিনি কিন্তু লক্ষ্যই করলেন না যে দুটো নীলাভ সবুজ আলোর দলা এক দৃষ্টে জরিপ করে চলেছে তাকে। এদিকে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রায় চুপটি করে বসে তার ঘরে। ওর মনে এখন অনেক চিন্তারা জাল বুনে চলেছে। সায়ন্তনের ব্যাপারটা ওকে ভাবিয়ে তুলছে। না, ভালোবাসা বা অন্য কিছু নয়, আসলে সে ভাবছে অন্য কিছু। প্রথম দিনের সায়ন্তন আর এখনের সায়ন্তনের মধ্যে যেন বিস্তর ফারাক। খানিক অবাকই হলো রায়। কিন্তু প্রায় অনেকক্ষণ হলো তার বাবা সায়ন্তনকে খুঁজতে মন্দিরে গিয়েছে, এখনো ফেরেনি। হঠাৎ গুড়গুড় শব্দে মেঘের গর্জন ছিন্ন করে দেয় রায়ের চিন্তার জাল। রায় ঘরের দাওয়ায় এসে দাঁড়ায়। বাইরে মাঝে মাঝে শীতল দমকা বাতাস দিচ্ছে, কিন্তু এই দমকা হাওয়ার মধ্যেও হঠাৎ একটা মরা পচা গন্ধ রায়ের নাকে ঝাপটা মেরে যায়। রায়ের সমস্ত ইন্দ্রিয় একসঙ্গে জানান দিচ্ছে খুব খারাপ কিছু একটা এখনই ঘটতে চলেছে। সে অবিলম্বে এই স্থান ত্যাগ না করলে তার সমূহ বিপদ আসন্ন। কিন্তু রায় সেই জায়গা থেকে এক চুলও নড়তে পারল না। এই মুহূর্তে ওর দৃষ্টি নিবদ্ধ হয়েছে বাড়ির এক অন্ধকারতম কোণে। রায় দেখল রাতের অন্ধকারের সঙ্গে মিশে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া মূর্তি। তার চোখ দুটো কেমন নীলাভ সবুজ আগুনের ভাটার মতো দপদপ করে চলছে। সেই মূর্তিটা এক পা করে এগিয়ে আসছে তার দিকে। ঠিক সেই সময় কর্কর শব্দে বাজ পড়ল। সেই আলোয় মুহূর্তের জন্য দেখা গেল মূর্তিটাকে। কখনো কখনো সৌন্দর্যও যে এমন বিকৃত রূপ নিতে পারে তা এই মূর্তিটাকে না দেখলে বলা মুশকিল। ওর সারাটা মুখে রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে, আর সেই মূর্তির বাঁ হাতের পাঞ্জাটা কাটা, সেখান থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। রায়ের গলা শুকিয়ে কাঠ, সে চিৎকার করতে গিয়েও পারল না। ওদিকে মূর্তিটা ততক্ষণে রায়ের একেবারে সামনে এসে গিয়েছে। আরও প্রবল হয়ে উঠল সেই মরা পচা গন্ধটা। সেই মূর্তির নীরব হাসি তার দুই কান ছুঁয়ে যায়। একটা হাত সে বাড়িয়ে দেয় রায়ের দিকে। না, রায় আর সহ্য করতে পারল না। ও দুই চোখের সামনে নেমে এলো আরেক অন্ধকারের চাদর।
বৃষ্টির সফেন ধারার সঙ্গে শুরু হয়েছে মুহুর্মুহু বজ্রপাত। প্রকৃতি যেন হঠাৎ করে অশান্ত হয়ে উঠেছে। মাটির সোদা গন্ধ এসে মিশছে বাতাসে। ব্যাঙেরা মহানন্দে লাফালাফি শুরু করেছে। এদিকে ঠাকুর মশাই বৃষ্টি মাথায় করেই মন্দির থেকে ফিরে আসেন। মেয়েকে অনেকবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে নিজেই বাড়ির সবকটা ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করেন। হ্যারিকেনটা গিয়েছেন নিভে। এই নিমনিমে অন্ধকারে কোথাও তার মেয়েকে দেখতে পান না ঠাকুর মশাই। এই প্রবল ঝড় বৃষ্টির রাতে কোথায় খুঁজবেন তার প্রাণপ্রিয় মেয়েকে? কিছুই বুঝতে পারেন না তিনি। ঝড়ের তাণ্ডব ক্রমে বেড়ে চলল। শৌ শৌ শব্দে বাতাস বইছে, আর তার সঙ্গে প্রবল বর্ষণ। প্রকৃতির এই রুদ্ররূপকে প্রণাম জানাতেই যেন গাছগুলো নুইয়ে পড়ছে মাটিতে। প্রকৃতি যেন বার্তা দিতে চাইছে, বারণ করতে চাইছে কিছু, কিন্তু প্রকৃতির প্রকৃত ভাষা মানুষ বুঝতে পারে কি? আকাশের বুক চিরে এদিক থেকে ওদিকে ছুটে যাচ্ছে বিদ্যুৎ। সেই আলোয় দেখা গেল যন্ত্রচালিতের মতো সেই পুরনো আমলের ভগ্ন প্রায় রাজবাড়ির দিকে এগিয়ে চলেছে রাই। ওর চোখগুলো ভাটার মতো জ্বলছে এখন। বড় বড় উলু ঘাসের গভীরতায় আর রাতের কালো অন্ধকারে নিজেকে মিশিয়ে হাঁটতে থাকে সে। তার কোমল গায়ে কয়েকটা আঁচড় লাগে বুনো ঝোপঝাড়ে, কিন্তু সেদিকে মোটেই ভ্রুক্ষেপ না করে সে হেঁটে চলল। রাজবাড়ির এত বছরের পুরনো নোনা ধরা শ্যাওলা জড়ানো দেওয়ালে রাজবাড়ির ভাঙাচোরা ফটো আধ খোলা হয়ে আছে। রাই সেদিকেই এগিয়ে যায়। ফটকের গায়ে একটা হাত রেখে সেটাকে আরও খানিকটা ঠেলে সরিয়ে দেয়। বহুদিনের পুরনো সিংহ দরজা যেন এতদিন পর কাউকে নিজের দুঃখের কথা বলতে চেয়ে বাঁধ নামানা আর্তনাদ করে ওঠে। রাই শ্বেত পাথরের সিঁড়ি বেয়ে রাজবাড়ির দালানে উঠে যায়। এতদিনের ভাঙাচোরা রাজবাড়ির মেঝেতে এতদিন পর কোনো মানুষের ছাপ আবারও ধুলোর ওপর স্পষ্ট হয়ে ওঠে। হয়তো রাই একটু ভালো করে দেখলে দেখতে পেত সেখানে শুধু তার পা দুটোর ছাপ নয়, বরং দেখা যাচ্ছে আরও দুটো পায়ের ছাপ। মানুষ যেমন নিজের বাড়িতে অন্ধকারেও অনায়াসে সমস্ত জিনিস ঠাওর করতে পারে, ঠিক তেমনই রায়ের গতিবিধি দেখে মনে হয় সে যেন কতদিন ধরে চেনে এই রাজবাড়ির অন্দরমহল। রাজার বৈঠকখানা পেরিয়ে সে পা দেয় সিঁড়িতে। সিঁড়ির রেলিং ভেঙে পড়ে গেছে অনেক জায়গায়। সিঁড়ি বেয়ে উঠে আসে উপরের তলায়। অন্য কোনো ঘরে না ঢুকে সে এগিয়ে যায় বাম দিকের সবথেকে অন্তিম কক্ষের দিকে। কিন্তু এ কি, সে কক্ষের দরজা খোলা কেন? যে রাজবাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে আজ এতগুলো বছর হলো, তারই ওপরের তলায় ওই কক্ষের দরজা খুলল কে? রাই ততক্ষণে পৌঁছে গেছে সেই ঘরের দরজার সামনে। ঝোড়ো হাওয়ায় তুলছে ওর খোলা চুল, উঠছে শাড়ির আঁচল। বৃষ্টির দু এক ফোঁটা জল এসে ছুঁয়ে যাচ্ছে ওকে। রাই প্রবেশ করে সেই ঘরে। ঘরে কিভাবে যেন এসে হাজির হয়েছে সেই পাশার বোর্ড আর খুঁটিগুলো। তবে রাই অবাক হয় না। অন্ধকারের মাঝেই বেলজিয়াম গ্লাসের আয়নার দিকে এগিয়ে যায়। জানলা দিয়ে আসা অল্প আলোয় খুব স্পষ্ট না হলেও মোটামুটি দেখা যাচ্ছে ঘরের ভিতরের চিত্রটা। ঘরের মাঝে এক বিশাল সেগুন কাঠের তৈরি পালঙ্ক রাখা। বর্তমানে ধুলো এবং মাকড়সার উপযুক্ত বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে সেটা। দেওয়ালে ঝুলছে কতগুলো হাতে আঁকা ছবি। ছবিগুলোর মধ্যে কয়েকটা অযত্নে এবং দেখাশোনা না হওয়ার কারণেই সম্ভবত মাটিতে পড়ে ভেঙে গেছে। একটা সুদৃশ্য কড়ির তৈরি ফুলদানি রাখা রয়েছে বিছানার একটি পাশে। তারই পাশে রয়েছে একটা ফায়ারপ্লেস, আর সেটার পাশে একটা বড় আকারের মানুষ সমান আয়না। তার সামনে পুরু ধুলোর আস্তরণে ঢাকা পড়ে যাওয়া বেশ কিছু জিনিসপত্র। সেসব দেখে এটাকে ড্রেসিং টেবিল বললে হয়তো ভুল হবে না। রাই এগিয়ে যায় সেই বড় আয়নাটার দিকে।
ধুলো জমা কাচে নিজেকে আর দেখা যায় না। নিজের বাম হাত দিয়ে কয়েকটা আঁক কেটে কিছুটা পরিষ্কার করার চেষ্টা করে। তারপর ওই পাশার বোর্ডের একপাশে এসে বসে পড়ে রায়। দুটো কালো চোখ এতক্ষণ তাকে দেখছিল, এইবার তার নড়াচড়া টের পাওয়া যায়। একটা ভারী পায়ের আওয়াজ এগিয়ে এসে বসে তারই উল্টো দিকে। অন্ধকারে চোখ সয়ে আসায় তাকে চেনা যায়। এই তো সেই সায়ন্তন। কিন্তু ওইখানে এত রাতে এলোই বা কি করে, আর করছেই বা কি? সায়ন্তন গোস্বামী সকালে রায়কে দেখে কতটা ভয় পেয়েছিল সেটা রায়েরও অজানা নয়। কিন্তু এখন তো সে নিজেই স্বেচ্ছায় সম্মোহিতের মতো এগিয়ে আসছে রায়ের দিকে, যেন কোনো এক অজানা শক্তির অমোঘ আকর্ষণ তাকে নিয়ে যাচ্ছে সেখানে। নিজেকে খানিকটা গুটিয়ে নিয়ে ইতস্তত করে সে বলে, পাশা খেলবে? রায় মুখে কিছু বলে না, শুধু মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে দেয়। অন্ধকারেই ওইভাবে খেলা চলে আরও কয়েক মিনিট। তারপরেই একটা হিস হিসে করা কণ্ঠে প্রশ্ন আসে, কি রাজামশাই, রেশম কি ছোঁবেন না? সায়ন্তন ঠিক বুঝতে পারে না তাকে কেন রাজামশাই বলা হচ্ছে। তার কথা বলার মাঝে কথা বলতে চেষ্টা করতে গিয়ে সে খেয়াল করে, সায়ন্তন খেয়াল করে তার গলা দিয়ে কোনো রকম স্বর বেরোচ্ছে না। প্রশ্নগুলোকে যেন কেউ কণ্ঠ রোধ করে বন্দি করেছে। কিন্তু তার বড় ভালো লাগছে রায়ের এই সান্নিধ্য। এই বিষয়টাকে সে ভয় নয়, বরং উপভোগ করতে থাকে প্রাণ ভরে। বাইরে তখনও মুহুর্মুহু বজ্রাঘাত শোনা যাচ্ছে। রায় আবার একটা অচেনা হিস হিস করা কণ্ঠে উত্তর দেয়, কিছুই কি মনে পড়ছে না রাজামশাই? আমি তো প্রতিশোধ না নিয়ে যাব না। বলে সে আবার পরের চাল দেয়। তারপর খুব কষ্ট করে সায়ন্তন শুকিয়ে বুঝে আসা কণ্ঠে ঢোক গিলে বলে, কিসের প্রতিশোধ? তুমি কে? এইবার সে রায় রূপে অশরীরী হেসে ওঠে। কিছুক্ষণ হাসার পর সে বলে, কেন, নিজের কৃতকর্মের ইতিবৃত্ত কিছুই কি স্মরণে নেই? বেশ, তবে পুরনো কথা তো বলতেই হয়। শোন তবে, এই রাজ্যের রাজার পাশা খেলার নেশা ছিল ঠিকই, কিন্তু তার সঙ্গে ছিল মেয়ের নেশা। ওনার স্ত্রীর সঙ্গে ওনার ঠিকঠাক বনিবনা কোনো কালেই ছিল না। অবশ্য হবেই বা কী করে? রাজার খুড়তুতো ভাইয়ের সঙ্গে রানীর ততদিনে মন দেওয়া নেওয়া হয়েছে। তখন রাজামশাইয়ের চোখ পড়ল রানীর উপরে। ব্যাস, আর ওদের স্বপ্নের রাজপথে হাঁটতে যাওয়া হলো না। তারপর রাজামশাই আমাকে নিয়ে এলেন। অভাব কিছুই ছিল না আমার। রাজা দৌলতে ধন সম্পত্তি, চাকর বাকর, বলা বাহুল্য রানীর থেকে কম কিছু ছিল না আমার। মেনে নিয়েছিলাম নিজের দুর্ভাগ্য। কপটের দায়ে হজম করতে চেষ্টা করেছিলাম গরম, কিন্তু বিধিবাম। ভালো করে খেয়াল করলে হয়তো বোঝা যায় সব মেয়েদেরই ভূষণ লজ্জায়। কিন্তু যেদিন এখানে প্রবেশ করেছিলাম সেই দিন মনকে বুঝিয়ে নিয়েছিলাম, লজ্জায় লজ্জাবতী হয়ে থাকলে সুখে থাকা আর হবে না। লোভ আমারও ছিল, ধন দৌলতের লোভ ছিল সব থেকে বেশি। আর আমার বাপের অত ক্ষমতা ছিল না আমাদের বিয়ে থা দিয়ে কন্যাদায়ী ছেড়ে ফেলার। তাই একরকম বাধ্য হয়েই প্রথম আমার নরম শরীরে হওয়া অকথ্য পাশবিক অত্যাচারীর নরকীয় যন্ত্রণায় কাতরাতাম। প্রথম আমার নরম শরীরে হওয়া অকথ্য পাশবিক অত্যাচারের নরকীয় যন্ত্রণায় কাতরাতাম। সেই রকম একদিন রাত্রে ওনার কামক তৃষ্ণা মেটানোর পর উনি আমার ঘরে ঘুমিয়ে পড়েন। আমিও কিছুটা সময় অভাবে ঘুমিয়ে থাকি। তারপর হঠাৎ কারণ ছাড়াই গায়ের মধ্যে গুলিয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যে রাত্রের খাবার বাইরে বেরিয়ে আসে। তারপর দিন বেশ অসুস্থ থাকায় কবিরাজকে খবর দেওয়া হয়। জানতে পারি আমি সন্তান সম্ভাবা। মাথায় আকাশ ভেঙে পড়ে। আনন্দের বদলে আতঙ্কের ভিড় অনেক অনেক বেশি।
কবিরাজকে গোপনে সব কথা জানাতে উনি কিছু জড়িগুটি দেন, যেগুলো সেবন করার আগেই নষ্ট হয়ে যায়। এদিকে দিন যত এগোতে শুরু করে আমার শরীর ততই পরিণত হতে শুরু করে। রাজামশাই প্রথমটায় অতটা বুঝতে না পারলেও পরের দিকে কিছুটা আঁচ করতে পেরেছিলেন। সেই দিন পাশা খেলায় যাতে সবাই না বলে তার ব্যবস্থা আমি করেছিলাম। এই কথা রাজবাড়ির আর দ্বিতীয় কেউই জানতে পারে না। এই সময় নিচের থেকে বেশ কিছু লোকের সমস্বরে আওয়াজ শোনা যায়। বাবু, রাইমা, তোমরা কি শুনতে পারছো? সায়ন্তন এতক্ষণে খেয়াল করে যে তার সামনে বসে থাকা রায়ের চোখ দুটো সবুজ ভাঁটার মতো চলছে। ঘরের তাপমাত্রা কমে গেছে অনেকটা, রীতিমতো শীত করতে শুরু করেছে ওর। সায়ন্তনের রক্ত হিম হয়ে আসে। হঠাৎ মনে হয় মেয়েটা কেঁপে ওঠে আর তারপরেই কেমন যেন নেতিয়ে পড়ে। মাটিতে পড়বার আগেই সায়ন্তন ওকে ধরে নেয়, তারপরে কোলে তুলে সিঁড়ি বেয়ে নিচে নেমে রাজবাড়ি থেকে বেরিয়ে আসে। আলুথালু হয়ে থাকা বস্ত্র, অবিন্যস্ত কেশরাশি দেখে গ্রামের বেশ কিছু মহিলা চোখে আঁচল চাপা দিয়ে সেখান থেকে সরে যায়। বৃদ্ধ ব্রাহ্মণ মশাই ওদেরকে নিয়ে ঘরে ফেরে। রায়ের ঘুম জ্বর আসে। পরদিন ওকে ওই রাজবাড়িতে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, আমি রাজবাড়িতে যাইনি। আমি তো বাবা চলে যাওয়ার পর ঘর বাড়িতে শহরের বাবুকে খুঁজে না পেয়ে বাইরের বারান্দায় এসেছিলাম। তারপর তো আজকে সকালে এই উঠলাম। মাঝের কিচ্ছু আমার মনে নেই। সায়ন্তন গোস্বামীকে জিজ্ঞেস করতে সে বলে রাত্রে রাই নাকি তাকে ওই বাড়ির মধ্যে নিয়ে গেছে। ইতিমধ্যে গ্রামের লোকেদের মধ্যে একটা চাপা আতঙ্ক শুরু হয়। ফিসফিস করে তারা কিসব অভিশাপ ফিরে আসবার কথা বলতে শুরু করে। তারপর তাদেরই মধ্যে একজন গ্রামের সবথেকে পুরনো রাজার নায়েব মশাইয়ের ছেলের কথা বলেন। যদিও সে মাত্র কিছুদিনই নায়েবের দায়িত্ব ছিলেন, তবে সে যদি কিছু বলতে পারে। ব্রাহ্মণ মশাই দুদিন পর সায়ন্তন আর রায়কে নিয়ে তারই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গ্রামের মেঠো পথ, ধানের ক্ষেত আর তার ধারে ধারে বহু পুরনো ইতিহাস বহন করে চলা পরিত্যক্ত নৌনা ধরা শ্যাওলা জড়ানো বাড়ি চোখে পড়ছে। নাম না জানা পাখির ডাক, পুকুরে ডুবে স্নান করার সময় বাচ্চাদের উল্লাসধ্বনি কানে আসতে থাকে। ওরা এসে পড়ে আলপথে। ধানক্ষেতের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে টাঙানো রয়েছে ক্রসের আকারে দুটো করে বাঁশের লাঠি। তার উপরে পরানো হয়েছে পোশাক, আর লাঠির মাথায় রাখা হয়েছে একটা মাটির হাঁড়ি। তাতে আবার অপটু অদক্ষ হাতে আঁকা রয়েছে চোখ মুখ। সেখানে বসে আছে একটা কাক। তার দৃষ্টি ধান ক্ষেতের মাটির একটা নির্দিষ্ট অংশে নিবদ্ধ, হয়তো শিকারের সন্ধানে। আরও খানিকটা চলবার পর ধান ক্ষেতের আলপথ শেষ হয়ে মেঠো পথ শুরু হলো। কয়েকটা বাড়ি দেখে এতক্ষণে মনে হচ্ছে এখানে কেউ হয়তো থাকে। ব্রাহ্মণ মশাই নিঃশব্দে একেবারে শেষ একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। একটা খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি, দেওয়ালে আলপনা করে রেখেছে কেউ। মাটির ঘরের মেঝের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে সদ্য সেই জায়গার নিকোনো শেষ করে গেছে কেউ। ঠাকুরমশাই ভেতরে গিয়ে ঢোকেন। সেখানে গিয়ে নায়েব পুত্রের খোঁজ করতে গিয়ে একটা বছর দশেকের বাচ্চা মেয়ে আঙ্গুল দিয়ে একটা ঘরের দিকে দেখিয়ে সে দৌড়ে কোথায় যেন চলে গেল। বাড়িটা আহামরি কিছু বড় নয়। চারদিকে তাকালে স্পষ্টই বোঝা যায় অভাবের চিহ্ন ঢাকবার এক অসম চেষ্টা চলেছে বাড়ির সমস্ত দিক জুড়ে। ঘুম ধরে ভেঙে যাওয়া কাঠের চেয়ারের গায়ে একটা তেলচিটে কাপড় ঢাকা দেওয়া। ঝুঁকে পড়া একটা হলদেটে বাল্ব দেওয়াল থেকে ঝুলছে। কদিন আগে হওয়া বৃষ্টিতে বাড়িতে যে জলও টোপেছে সেটা বোঝা গেল মাটির কলসি রাস্তার মাঝে বসিয়ে রাখা দেখে। তিনজন বাড়ির সেই নির্দিষ্ট ঘরের মধ্যে যেতেই প্রথমেই বহুদিন জানলা দরজা না খুলে রাখলে যেমন ভ্যাপসা গন্ধ বেরোয়, তেমনই একটা উৎকট গন্ধ তাদের উষ্ণ অভ্যর্থনা জানালো। তারপরে বিছানার সঙ্গে প্রায় মিশে যেতে বসা একটা শরীরকে দেখা গেল। পরনে মলিন জামা কাপড় এবং গায়ে একটা চিটচিটে চাদর ঢাকা দেওয়া।
কঙ্কালসার দেহের গায়ে চামড়া জড়ানো, বয়স আন্দাজ 100 হবে। চোখ গেল ওনার মাথার পাশে একটা পায়া ভাঙা টেবিলে রাখা বাতাসা আর মোড়ের দিকে। তাতে এসে ভাগ বসিয়েছে পিপিলিকার দল। ওরা একটার পর একটা করে নিয়ে চলেছে বাতাসার বিভিন্ন অংশ। ঘরের জানলার গড়াদো ভেঙে গেছে বহুদিন। উনি শয়নরত অবস্থায় ভাঙা ভাঙা গলায় বললেন, কে, কি চাই? আমি নায়েব মশাই, আমি রাজবাড়ির মন্দিরের পূজারি, সঙ্গে আমার মেয়ে আর এই শহরের বাবু এসেছেন। আপনার থেকে কিছু কথা জানবার ছিল। আমার থেকে? কেন? কি কথা? ব্রাহ্মণ মশাই ঘটনার সবিস্তারে বর্ণনা করে বললেন, এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না নায়েব মশাই। আপনি তো গ্রামের সব থেকে পুরনো লোক, আপনি যদি কিছু একটা উপায়। রাজা মশাই আবার ফিরে এসেছে, তাই তার করে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতেই হয়তো আবার সেই অভিশাপ। এতটুকু বলে কাশির বেগ তাকে কথা বলা থামাতে বাধ্য করল। মাথাটা ঈষৎ উঁচু করে খানিকটা জল খেয়ে উনি আবার শুয়ে পড়লেন। ব্রাহ্মণ মশাইয়ের সঙ্গে সায়ন্তন আর রায় দুজনেই ঘর থেকে বেরিয়ে এলো। গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে ব্রাহ্মণ মশাইকে সায়ন্তন প্রশ্ন করল, এই বুজরুকি কখন শেষ হবে? ব্রাহ্মণ মশাই একটু গম্ভীর হয়ে বললেন, সবটা মিথ্যে নয়। সায়ন্তন বিড়বিড় করে বলল, নেহাত ব্রিজটা ভেঙেছে, না হলে এতক্ষণে আমি কলকাতায়। যত সব। সায়ন্তনের মনের গভীর কোণে ভয় বাসা বাঁধলেও সে সবটাকেই হ্যালুসিনেশন বলে প্রবোধ দিতে চেয়েছে বিজ্ঞানের যুক্তির কাছে নিজের বুদ্ধির যৌক্তিকতা দেখিয়ে ভয়কে দমন করতে। গত রাতে সে ওই ঘরে কি করে পৌঁছলো, আর তাকে দেখে কেন রায়রূপী কেউ রাজা বলল? আজকেও সম্পূর্ণ সচেতন অবস্থায় তাকে দেখে নায়ক মশাইও ঠিক কেন যে রাজা মশাই ফিরে এসেছেন বলছেন, তার কোনো সদুত্তর পায়নি সে। ওই দিন আর বেশি রাত না করেই খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে সবাই ঘুমোতে চলে যায়। ফের রাত্রিবেলা একটা অদ্ভুত হাসি আর গানের গুনগুন সুরে সায়ন্তন উঠে বসে। সেই প্রথম রাতে শোনা সুর। তুমি যে এসেছো অমর ভবনে, রং উঠেছে ভুবনে, তুমি যে। সেই সুরেই কেউ একই গান গেয়ে চলেছে। সায়ন্তন সেই আহ্বানকে অস্বীকার করতে চেয়েও পারে না। আবারও সে পুতুলের মতো বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। সম্মোহিত হওয়া মানুষ যেমন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে শুধু কিছুকে অনুসরণ করে, এও ঠিক তেমন। একটা নুপুর পরা পায়ের আওয়াজকে অনুসরণ করতে করতে আবারও সেই রাজবাড়ির একই ঘরে পৌঁছে যায় সায়ন্তন। আবারও সাজানো হয়েছে পাশা। একপাশে বসে পড়তেই খেয়াল করে অপর দিকে আগে থেকেই বসে আছে রাই। সায়ন্তনের ভয় লাগে না, বরং একটা অদ্ভুত মিষ্টি সুন্দর গন্ধ ঘোর ধরায় তাকে। সে ঘোরের মধ্যে প্রশ্ন করে, রোজ রোজ এই ঘরে কেন টেনে নিয়ে আসো বলতে পারো? রাইয়ের মধ্যে থেকে আবারও সেই হেসে হেসে করা কণ্ঠস্বর উত্তর দেয়, ভালোবাসি যে, ভালোবাসা যে বড্ড বড়, সব থেকে বড় টান। চিনতে পারছো না? তুমি এই ঘরটায় আমি তুমি কতবার কত সময় অসময় মিলিত হয়েছি। কতবার আমার মাথায় জুঁইয়ের মালা গুজে দিয়ে কোমরে হাত রেখে আদর মাখা গলায় তুমি আমায় রেশম বলে ডেকেছ। খেলা শুরু করবে না? সায়ন্তন প্রথম চাল দেয়, তারপর নিজের অজান্তেই একটা প্রশ্ন করে ফেলে, কাল কি সব জানি বলছিলে? সেই দিন পাশাটা আমি রাজার সঙ্গে খেলতে চাইনি, চেয়েছিলাম আমার অবস্থার কথা জানাতে,
কিন্তু হলো ঠিক তার উল্টো। আমায় জোর করে ওনার পাশা খেলবার কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল। সেই দিন কিছু বন্ধক রাখতে বললে আমি কিছুই রাখতে পারিনি। কিন্তু এখানে আরও একটা ঘটনা আছে। আমি একেবারে শেষে শর্ত দিয়েছিলাম যে আমার সন্তানকে পরিচয় দিতে হবে। আদতে আমি কিন্তু পাশা চাইনি, লোকে জানে আমি পাশা চেয়েছিলাম বলেই। আরও পুরনো কয়েকটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমার বাবার 2 মেয়ে ছিল, আমি আর আমার দিদি রেশমি। ওর সঙ্গেও রাজামশাই ঠিক একই কাণ্ড ঘটিয়েছিলেন, তবে ওকে মেরে ফেলতে পারেননি। সে যাই হোক, শুধু পেটের দায় নয়, আমার দিদিকে সারা জীবনের মতন আমাদের কাছ থেকে ওই কীটটার কারণে অনেক দূরে চলে যেতে হয়েছিল। ক্ষুধা চরিতার্থ হয়েছিল, রাজার আর অসম্মান, অপমান, লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল আমার দিদিকে। শুধু পেটের দায়ে নয় রাজামশাই, এসেছিলাম দিদির জীবন মৃত অবস্থায় বেঁচে থাকার প্রতিশোধ নিতেই। সেই দিন আমার ওই প্রস্তাব শুনে রাজামশাই তাজ্জব হয়ে যান, অবাক চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকেন, তারপর বলেন, হে রাজি। সেটা যে কত বড় প্রতারণা আর কত বড় মিথ্যে ছিল সেটা আমি তখন বুঝিনি। তারপরের ঘটনা আপনার অজানা নয়। সেদিন থেকে আমি এই রাজবাড়ির মধ্যেই যজ্ঞের মতন রয়ে গেছি। আমার অভিশাপে নির্বংশ হয়েছিল রাজার পুরো পরিবার। সারা গ্রামে লেগেছিল মরক, যারা সে সমস্ত মানুষেরা একদিন আমার দিদির গায়ে থুতু দিয়েছিল, যার বিচার হওয়ার কথা তার বিচার না হয়ে শাস্তি পেয়েছিল ধর্ষিতার পুরো পরিবার। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল সেই নির্দোষ শিকারকে, আর শিকারীর সঙ্গে ছিল এই পুরো সমাজ। সেই সমাজের মানুষদের আমি শেষ করেছিলাম। আজ ওদের কোনো চিহ্ন নেই, শুধু ইতিহাস বহন করছে ওই শ্রীহীন বাড়িগুলো। যাই হোক, তারপর রাজামশাই আমাকে গুম খুন করেছিলেন। আসলে ভয় পেয়েছিলেন, নিজের ভাবমূর্তির ক্ষুণ্ণ হওয়ার ভয়, আসন হারানোর আতঙ্ক। পরিচয় দিতে গেলে তাকে রাজ্যের লোকের করা ধিক্কারের চিত্রটা বোঝেই সমূলে উৎপাটন করেছিলেন আমায় আর আমার সন্তানকে। কিন্তু আমার প্রতিশোধ নেওয়া এখনও শেষ হয়নি। এতদিন ধরে এভাবে অপেক্ষার প্রহর গুনতে গুনতে যজ্ঞের মতন ঘুরে বেরিয়েছি সারা রাজবাড়ি জুড়ে, কিন্তু তুই আসিসনি। তবে আজ যখন... সায়ন্তন গোস্বামী একটু ভয় পেয়ে যায়, কাঁপা কাঁপা স্বর এসে বলে, আমি তো সায়ন্তন, রাজামশাই নই। আর তোমার রাগ তো রাজার উপরে। এই কথাটা সে বলবার পরই একটা বিভৎস অট্টহাসিতে ফেটে পড়ল সেই ছায়ামূর্তি। সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়, তারপর নিজের শরীরটাকে সাপের মতো খানিকটা বাঁকিয়ে নিয়ে সায়ন্তনের কাছে নিয়ে আসে নিজের বিভৎস পুড়ে যাওয়া মুখটা। তারপর উন্মুক্ত করল নিজের বসন। এত কিছুর মধ্যেও সায়ন্তনের কামুক চোখ গিয়ে পড়ল সে ছায়া শরীরে। সেখানে জায়গায় জায়গায় শুকিয়ে যাওয়া আঘাতের ছাপ স্পষ্ট নজরে এলো। হঠাৎই সেই ছায়ার মুখ বদলে গেল নিশাতের মুখে। সায়ন্তন এক মুহূর্তের জন্য চমকে গেল এবং মনে পড়ে গেল বছর 3 আগে এই মেয়েটাই তো তার কাছে এসেছিল একটা সিনেমায় সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ নিয়ে। ওর দাদাকে সায়ন্তন সেদিন মিথ্যে আশ্বাস দিয়ে বলেছিল, রেখে যাও, ব্যবস্থা আমি করে দেবো। সেদিনের সেই ভয় পাওয়া কুঁকড়ে যাওয়া লাজুক লাজুক মুখটা আজও বেশ ভালোই মনে আছে ওর। আর তারপর তো ওকে ভোগ করে ভাগিয়ে দিয়েছিল সে। না, কোনো অসুবিধে হয়নি তাতে, কারণ সেই গাইয়া হাড় হাবাতে মেয়েটা আর যাই হোক প্রতিবাদ করতে পারতো না। কিন্তু এতগুলো দিন পর তার মুখটা কেন এখানে এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছে ও? কেন ও পালাতে পারছে না? তারপর সেই মুখটাই বদলে গেল পরীর মুখে। পরী ছিল গ্রাম থেকে দিন 2 জন্য পরীক্ষার আগে থাকতে আসা ওর দূর সম্পর্কের একটা বোন। তার সাথেও তো খানিকটা একই রকম যৌন লালসা চরিতার্থ করেও তাকেও এইভাবে ছেড়ে দিয়েছিল। কেন সমস্ত পুরনো কথাগুলো, পুরনো ঘটনাগুলো এইভাবে মনে পড়ে যাচ্ছে তার? কেন মুখগুলো বদলে যাচ্ছে তার চোখের সামনে? এসব কি আদৌ সম্ভব, নাকি এতদিন পর তার অপরাধবোধ জেগে উঠছে?
চোখটা বুজে ফেলে সায়ন্তন। সে আর দেখতে চায় না এগুলো, সে আর সহ্য করতে পারছে না। ভোরের আলো এসে পড়েছে মন্দিরের দরজায়। সেখানে দুজন মানুষ উপুর হয়ে শুয়ে রয়েছে, একজন সায়ন্তন, অপরজন রায়। ব্রাহ্মণ মশাই এই দৃশ্য দেখে ভীষণ অবাক হয়ে যায়। আর মন্দিরের সাদা সিঁড়িতে লাল রঙে কেউ যেন লিখে দিয়ে গেছে, রাজামশাই প্রস্তুত হন। ঠাকুরমশাই আরও কাছে গিয়ে সেটা ভালো করে দেখতে গিয়ে আটকে ওঠেন। তিনি চিনতে পেরেছেন ওই লাল রঙটা আসলে রং নয়, ওটা রক্ত। সে কালচে রক্ত শুকিয়ে গেছে। ঠাকুরমশাই একবার তাকিয়ে দেখেন সায়ন্তনের দিকে। তার হাতের একটা আঙ্গুলের কিছুটা অংশ যেন বেশ গভীরভাবে কেটে গেছে। কবিরাজকে আবার খবর পাঠানো হয়। লোকজন ডেকে দুজনকে আবার ঘরে নিয়ে যাওয়া হয়। প্রায়ই এমন অদ্ভুত ঘটনার শেষ কোথায়? আশেপাশের লোকজন ঠাকুরমশাইকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারা বলতে চায় যে সবটা ঠিক হয়ে যাবে। ঠাকুরমশাই বরাবরই মুখ চোরা মানুষ, আর নিজের মেয়েও যেখানে বিপদের মধ্যে পড়ে আছে সেখানে উত্তর দেওয়ার কোনো প্রবৃত্তি উনার হয় না। ঠাকুরমশাই মনে মনে অপেক্ষার প্রহর গুনতে শুরু করেন। সব ঠিক হয়ে যাওয়ার কথাটা যে সর্বৈব মিথ্যা সেটা ঠাকুরমশাই নিজেও জানেন। আসলে বাস্তবে কখনোই কোনো কিছু ঠিক হয়ে যায় না, আমরা শুধু অভ্যস্ত হয়ে যাই। ব্রাহ্মণ মশাইয়ের কপালে গভীর চিন্তার মেঘ ঘনীভূত হয়। কবিরাজ মশাই এসে বিশেষ কিছু বুঝতে পারেন না। ব্রাহ্মণ মশাই পরিষ্কার বস্ত্রে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। মাকে ফুল এবং ভোগ নিবেদন করবার সময় হঠাৎই মায়ের খড়গটা যেন একটু নড়ে ওঠে। মায়ের মুখের দিকে তাকিয়ে তফাৎটা বুঝতে অসুবিধে হয় না। মায়ের মুখে হাসি নেই, মায়া ভরা চোখগুলো যেন কোথায় হারিয়ে গেছে। ঠাকুরমশাই মনে মনে উত্তর চান, এমন বিপদের অন্ধকার ছায়া কেন তার জীবনেই নেমে এলো? কিন্তু মা কোনো উত্তর দেন না। লোকে বলে পুরুষের দুঃখ হতে নেই, পুরুষ মানুষকে কাঁদতে নেই, কিন্তু সে কথা সম্পূর্ণ বিপরীত প্রমাণ করে ঠাকুরমশাইয়ের চোখের কোণে জল পড়ে আসে। ঠাকুরমশাই বেশ ভয়ও পান। পুরনো কিছু কথা মনে পড়ায় উনি শিউরে ওঠেন। তারপর নিজেই মন্দির বন্ধ করে ঘরে ফিরে এসব মন্ত্র উচ্চারণ করতে করতে সারা বাড়িতে গঙ্গার জলের ছিটা দেন। তারপর রায়কে রান্না সেরে রাখতে বলে উনি কোথাও একটা বেরিয়ে যান। উনি যে ভয় পেয়েছেন তা অমূলক হলেই উনি সব থেকে বেশি খুশি হবেন। কিন্তু এই সমস্ত সমস্যার প্রশ্নের উত্তর যিনি দিতে পারেন তিনি হিমালয়ে গিয়ে তপস্যা করে সিদ্ধি লাভ করা ত্রিকালদর্শী বজ্রশেখর তান্ত্রিক। ব্রাহ্মণ মশাই হাঁটার গতি বাড়িয়ে প্রায় ছুটছেন তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বহু পুরনো আমলের ভাঙা চোরা মহাদেবের মন্দির। তার গায়ে গায়ে জড়িয়ে আছে বট অসত্যের সঙ্গে আরও কিছু আগাছা। সেই মন্দিরে যাওয়ার পথটাও আর চোখে পড়ছে না। সেই মন্দিরের দিকে তাকিয়ে ঠাকুরমশাই একবার হাত জড়ো করে প্রণাম করেন। তারপর এগিয়ে যান সেই ত্রিকালদর্শী তান্ত্রিকের দিকে। এই তান্ত্রিককে এই গ্রামের প্রত্যেকেই এক ডাকে চেনে। সারাটা জীবন অন্যের ভালো করতে নিঃস্বার্থভাবে নিজের এত বছর ধরে অর্জন করা বিদ্যা কাজে লাগিয়েছেন বারবার। যখনই যার বিপদ হয়েছে এক ডাকে ছুটে গেছেন তিনি, উদ্ধারও করেছেন তাদের। কিন্তু সেই কাজ করবার জন্য একটিও পয়সা গ্রহণ করেননি তিনি। নিজেকে বলেছেন ঈশ্বরের সেবক। নিজের হয়তো বাড়িতে হাঁড়ি চড়ে না বেশিরভাগ দিন, তবুও তিনি তার কাজ করে গেছেন। কখনো ভাতের বদলে শুধু জল খেয়েও কাটিয়েছেন, আবার কখনো ভাত জুটলেও নুন কিংবা শাকটুকুও জোটেনি। তাতেও উনি কারোর কাছে কখনো কিছু বলতে যাননি। নিজে যে বাড়িতে থাকেন তার অবস্থাও নেহাত ভালো নয়। পুরনো লাল দেওয়ালগুলোতে কোনো এককালে হয়তো পলেস্তারা ছিল। মাথার উপরে ছাদের অনেকটা জায়গায় গাছ থেকে নারকেল পড়ে গর্ত হয়ে গেছে, আর সেটা তেমনই রয়েছে তারপর থেকে। এই মহাদেবের মন্দির থেকে বাম হাতে বেশ কিছুটা এগোলে ওনার বাড়ি দেখা যায়। ঝোপ জঙ্গলে পরিবেষ্টিত একটা স্যাঁতস্যাঁতে জায়গা, যেখানে দিনের বেলাও
সূর্যের আলো প্রবেশ করতে লজ্জা পায়। তান্ত্রিকের বাড়িতে পৌঁছে ঠাকুরমশাই তান্ত্রিকের আসনের সামনে বসেন। সেই আসনে বসে আছেন একজন সৌম্যকান্তি ভদ্রলোক। মাথায় ও মুখে সাদা কালো চুল এবং দাড়ি বৃদ্ধি পেয়েছে। কপালে হোমের একটা কালো টিপ, পরনে লাল উত্তরীয় এবং সাদা ধুতি, গলায় ঝুলছে রুদ্রাক্ষের মালা। পাশে পড়ে রয়েছে একটা নারকেলের শুকনো মালা, তাতে রয়েছে বেশ কিছুটা সাদা চালের গুঁড়ো, আর তার পাশে আরও একটা নারকেল মালায় রয়েছে সস্তা সিগারেটের পোড়া অংশটা। ঘরের দেওয়ালের একটা নির্দিষ্ট অংশে টাঙানো রয়েছে একটা ফ্রেম। সিঁদুরের বড় বড় দাগে ভর্তি হয়ে থাকা সেই ছবিটা যে আসলে কার, এখন তা বলাটা প্রায় অসম্ভব। ঘরের এক কোণে রয়েছে একটি মাটির কলসি, আর তার উপরে একটা স্টিলের গ্লাস। ঠাকুরমশাইয়ের সামনে জ্বলছে হোমের আগুন। সেখানে আহুতি দেওয়া হয়েছে বেলকাঠ, বেলপাতা, মধু, ঘৃত, এমন আরও কত কী। ঠাকুরমশাই গিয়ে বসলেন তান্ত্রিক মশাইয়ের বিপরীত দিকে, অল্প তফাতে। আরও বেশ কিছুক্ষণ পর হোমকুণ্ড শীতল করে উনি খুব ধীরে ধীরে তাকালেন ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাইকে দেখে একটু হেসে হেসে বললেন, ভয় পাস না ঠাকুর, তোর মেয়ের কোনো ক্ষতি হবে না, যা হচ্ছে হতে দে। এ যে অনেক পুরনো হিসেব, এ বোঝা সাধারণ মানুষের কম্য নয়। তোর মেয়ের ক্ষতি হবে না ঠিকই, তবে মায়ের হাতের খড়গ কাল রাঙা হয়ে উঠবে। আজই তো কৌশিকী অমাবস্যার রাত। আজ থেকে অনেকগুলো বছর আগে এই আজকের দিনেই তো। এই নে ধর, এই রক্ষা কবচটা তোর মেয়ের বাম হাতে বেঁধে দিস। ফিরে যা, ফিরে যা ঠাকুর, ফিরে যা। জলে ভিজে উঠল ঠাকুর মশাইয়ের চোখ। আশ্চর্য, ওনাকে কিছু বলবার আগেই উনি এত কিছু বলে দিলেন। এমনকি তার হাতে ধরিয়ে দিলেন একটা রক্ষা কবচ। ঠাকুর মশাই আর কোনো প্রশ্ন করলেন না। কেমন যেন একটা অদ্ভুত প্রশান্তি লাভ করে বড় জোরে ওনাকে প্রণাম করে তিনি ফিরে চললেন বাড়ির দিকে। বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া সেরে ঠাকুরমশাই বারান্দায় বসে হুঁকো টানতে শুরু করলেন। সায়ন্তন নিজের খাওয়া দাওয়া মিটিয়ে ঘরে গিয়ে একটু ঘুমোতে চেষ্টা করল। রায় ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছে ততক্ষণে। সন্ধ্যা নামল। আকাশে আজ আর জ্যোৎস্না নেই। আজকে কৌশিকী অমাবস্যার রাত। মায়ের বিশেষ পূজা এবং অন্নভোগ দিয়ে পূজা সম্পন্ন করতে অনেকটাই সময় লাগলো। তারপর তিনজনেই প্রত্যেকেই মায়ের ভোগ মুখে ছুঁয়ে যে যার ঘরে চলে গেল। ঠাকুরমশাই বিছানায় চুপটি করে বসে রইলেন। আবার একটা নুপুরের আওয়াজের অপ্রতিরোধ্য ডাকে সায়ন্তন ঘুম ভেঙে উঠে বসল বিছানায়। তারপর যন্ত্রচালিতের মতো কিসের এক অমুক টানে হেঁটে চলল রাজবাড়ির দিকে। প্রায় 2 মানুষ উঁচু শ্যাওলা জড়ানো ভাঙা চড়া পাঁচিলগুলো কষ্ট করে দাঁড়িয়ে আছে। অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে এই সুবিশাল রাজবাড়ি। ঝিঝি পোকারা একটানা ডেকে চলেছে। রাজবাড়ির মূল ফটকের সিংহ দরজা দিয়ে আবারও প্রবেশ করল সায়ন্তন। ধীরে ধীরে এগিয়ে গেল সে নির্দিষ্ট ঘরের দিকে। ঘরে পৌঁছতেই নাকে এসে ঠেকল একটা সুন্দর সুবাস। কোনো ফুল রাখা রয়েছে সেই ঘরে। সায়ন্তন ঘরে ঢুকে পড়ল। রায়রূপী রেশম এগিয়ে আসে। অন্ধকারে সয়ে আসা চোখে যেন রায়কে আরও অনেক বেশি সুন্দরী লাগছে। সাদাটে আলোয় স্নিগ্ধ মুখটার দিকে তাকায় সায়ন্তন। এতটা সুন্দর আগে কখনো কাউকে লাগেনি তার। স্বর্গের কোনো অপ্সরাও বুঝি এতটা সুন্দর হয় না। রায় একটা অদ্ভুত মাদকতা মাখা গলায় দুষ্টুমির ছলে বলে, এখনো দাঁড়িয়ে আছো, আসবে না? সায়ন্তন আর কিচ্ছুটি না ভেবে ঝাঁপিয়ে পড়ে রায়ের ওপরে। দুটো মানুষ দুজনের শরীরকে মিশিয়ে দেয়। সৃষ্টির আদি অকৃত্রিম খেলা আশেপাশের তাপমাত্রা আরও খানিকটা বাড়িয়ে তোলে। চুম্বনে চুম্বনে সায়ন্তন ভরিয়ে দেয় রায়ের নরম কোমল মসৃণ শরীর। নিজের আঙুলগুলো খেলা করে রায়ের আবরণহীন বক্ষে। রায়ের গলা থেকে
খুব ক্ষীণভাবে বেরিয়ে আসে পরিতৃপ্তির শব্দ। কিছুটা সময় ওইভাবেই কেটে যায়। তারপর দুজনেই নিজেদেরকে আলাদা করে সরিয়ে নিয়ে যায়। বিন্দু বিন্দু ঘাম জমেছে দুজনেরই শরীরে। একটা ঠান্ডা হাওয়া যেন কোথা থেকে এসে ঘরে ঢোকে। সায়ন্তনের চোখ বুজে আসে। কিছুক্ষণ পর একটা ধুলোর ঝড় শুরু হয়, আর তারই শনশন আওয়াজে চোখ খোলে সায়ন্তন। হাওয়ার উৎস লক্ষ্য করে দরজার দিকে তাকায়। সেখানে কুণ্ডলিত হওয়া কালো ধোঁয়ায় একটা ছায়া শরীর স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। এটা কি দেখছে সায়ন্তন? রাইয়ের শরীরটা ধীরে ধীরে বদলে যাচ্ছে এই ঘরের ছবিতে দেখা সেই মহিলাতে। কেউ যেন সায়ন্তনকে রেশমের নামটা মনে করায়। নীলাভ সবুজ উজ্জ্বল হিংস্র চোখগুলো ওটরাগত। সেগুলো একভাবে তাকিয়ে আছে ওর দিকে। শাড়িটা বহু পুরনো হলেও তার ঔজ্জ্বল্যতা এখনো স্পষ্ট। মহিলার বাম হাতে ধরা একটা খড়গ। সায়ন্তন মেঝেতে নিজের শরীরটা কিছুটা গুটিয়ে নিয়ে সরে পালিয়ে যাওয়ার একটা শেষ চেষ্টা করে, কিন্তু বোধহয় অদৃষ্ট অন্য কিছু চান। সে ছায়ামূর্তি বিদ্যুতের থেকেও বেশি জোরে এসে ঝাঁপিয়ে পড়ে সায়ন্তনের ওপরে। তারপর হিংস্রভাবে বলে, তোরা তোদের মতন পিশাচরা জন্মান্তর কেটে গেলেও তার স্বভাব পরিবর্তন করতেই পারে না। মেয়েরা ভোগের বস্তু নয়, মেয়েরা অবলা নয় অবলা। তোদের মতো পিশাচদের বেঁচে থেকে জঞ্জাল বাড়ানোর মতো অধিকার নেই। আমি আগের জন্মে জীবিত দশায় যা চেষ্টা করেও পারিনি, আর ঠিক যার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলাম সেই ক্ষণ উপস্থিত। আর ঠিক যার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম সেই ক্ষণ আজ উপস্থিত। তোকে তো আমি ছাড়বো না। দেখ তুই ঠিক কত যন্ত্রণা লাগে। সায়ন্তনের দেহটাকে হাতের খড়গের আগারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় সে ছায়ামূর্তি। অন্তিম আর্তনাদ বেরিয়ে আসে তার গলা চিরে। শেষে ধর থেকে মুন্ডটা আলাদা করে ফেলে সেই ছায়া। লাল টাটকা গরম রক্তের ছিটে লেগে আসে সেই ছায়ার শরীরে। আর ঠিক তারপরে মুন্ডটিকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে সায়ন্তনের শরীরের মাংসগুলো কচকচ শব্দে খুবলে খেতে শুরু করে সেই বিভৎস দর্শন ছায়ামূর্তি। ভোরের আলো ফোটে। মন্দিরের গর্ভগৃহের সামনে ভিড় জমেছে বিস্তর। ঠাকুরমশাই বিধ্বস্ত থমথমে অবস্থায় মাথায় হাত দিয়ে বসে আছেন মন্দিরের সিঁড়িতে। তান্ত্রিক মশাই খুব ধীর চিত্তে হাতে কমণ্ডলু নিয়ে মন্দিরের দিকে এগোলেন। সেখানে ছিন্ন বিচ্ছিন্ন করা সায়ন্তনের দেহটা পড়ে আছে। নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে এসেছে পেটের বাইরে। ভন ভন করে উঠছে মাছি। টাটকা রক্তের চাপ চাপ কালচে দাগ শুকিয়ে এসেছে। বুক থেকে কোমরের নিচ অবধি ডান পাশের মাংস খুঁবলে কেউ খেয়ে গেছে বলে মনে হচ্ছে। আর মাথাটা পড়ে আছে মায়ের বেদির ঠিক নিচে। কেউ যেন বলি দিয়েছেন মায়ের পায়ের তলায়। তান্ত্রিক মশাই মায়ের দিকে তাকালেন। খড়গ থেকে এখনো কয়েক ফোঁটা রক্ত গড়াচ্ছে। তারপর নিজের মনে মনেই হাসলেন। উনি বের হতে গ্রামের লোকেরা ওনাকে ঘিরে ধরল। তাদের অনেক প্রশ্ন। এমন ঘটলো কিভাবে, কেনই বা হলো এমনটা, কি বা তবে কি আবার অভিশাপ নেমে আসবে এই গ্রামের বুকে? তান্ত্রিক মশাই উত্তর দেওয়ার আগে ঠাকুর মশাইকে জিজ্ঞেস করলেন, তোর মেয়ে এখন কেমন আছে? ধুম জ্বর এসেছে ওর, ভুল ভুগছে। তান্ত্রিক মশাই একটা দীর্ঘশ্বাস ফেলে গ্রামের উদ্দেশ্যে বললেন, যে ছেলেটি শহর থেকে এখানে পাশার খোঁজে এসেছিল সে আর কেউই নয়, ছিল আগের জন্মের আমাদের এখানকার রাজা মশাই। পুনর্জন্ম ঘটবার পর হঠাৎ একদিন পাশার খোঁজে এসে এখানে আসে। আর এই রাজবাড়িতে, বলা ভালো এই রাজবাড়ির অন্দরমহলে এতদিন ধরে যক্ষের মতো পাহারা দেওয়ার রেশমের অতৃপ্ত আত্মা অপেক্ষায় ছিল প্রতিশোধ নেওয়ার। অবশ্য জন্ম বদলালেও যে মানুষের স্বভাব বদলায় না, তাই এনার চরিত্রে স্পষ্ট। ওনাকে অনেকবার নিজেকে বাঁচানোর সুযোগ পর্যন্ত দিয়েছিল রেশম। প্রথম দিনেই ওকে মারেনি, কিন্তু যার নারী সঙ্গ নেশা,
তার পক্ষে কামের জোয়ারে বাধা দেওয়া সম্ভব হয়নি। রায়ের রাশি অনেকটাই হালকা, ওর দেহেই এসেছিল রেশম, আর ঠিক সেই কারণেই রায় সুস্থ অবস্থায় আগের রাতের কথা মনে করতে পারছিল না। ওর শরীরটা ছিল আধার। 3 দিনই ওর শরীরে প্রবেশ করেছিল সে। প্রতিশোধ নিতে চেয়েছিল নিজের দিদির সঙ্গে হওয়া অন্যায়ের, নিজের অন্যায় মৃত্যুর, গুম খুনের। জীবিত দশায় বিচার না পাওয়া বা প্রতিশোধ নিতে না পারা রেশম তথাকথিত সমাজকে একটা বার্তা দিয়ে গেল, সব অন্যায়ের ক্ষমা হয় না, কিছু অন্যায়ের প্রতিশোধ এমন ভয়ানকও হয়। আর সায়ন্তন গোস্বামী নামের ছেলেটাই যে রাজামশাই ছিল, সে কথা আমি প্রথম দিনেই ওকে গাড়িতে করে এই গ্রামে আসার পথে দেখেই বুঝেছিলাম। অবশ্য এখন থেকে আর কাউকে অমাবস্যার রাতে ভয় পেতে হবে না। আর ফিরে আসবে না রেশম, কোনোদিনও ফিরে আসবে না। সুনির্মল প্রশ্ন করে, গুরুদেব, তবে মায়ের খড়গতে রক্তের দাগ কেন? কারণ মায়ের অস্ত্রেই গতকালের নিধন হয়েছে। আর তোরা দেখতে পাচ্ছিস না, মায়ের লাল পায়ের ছাপ সিঁড়ি দিয়ে উঠে গেছে মন্দিরের গর্ভগৃহে। যা যা গিয়ে দেখ, মায়ের মুখে আবারও ফিরে এসেছে সেই আগের মতো হাসি। তবে ওই ভাষা এখন থেকে অভিশাপ মুক্ত? সেই পাশা যে আর নেই রে ঠাকুর, ওটা যার অঙ্গ দিয়ে বানানো, সেই যে নিজে অসীমে চলে গেছে। এতক্ষণ আপনারা শুনছেন সাপ ভঞ্জন। আজকের গল্পে সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি খুশি। অন্যান্য চরিত্রে কথকের ভূমিকায় অতনু, সায়ন্তনীর ভূমিকায় মিমো, বজ্রশেখর তান্ত্রিকের ভূমিকায় কৌশিক, বৃদ্ধ ঠাকুরমশাইয়ের ভূমিকায় রাজ চট্টোপাধ্যায়, রাইয়ের চরিত্রে প্রজ্ঞা, রেশমের চরিত্রে সৃজিতা, সুনির্মলের চরিত্রে রাহুল, কবিরাজের চরিত্রে দীপ্তিমান, সমস্বরের ভূমিকায় দেবাশিস এবং রাহুল, নায়েবের চরিত্রে অভিষেক দুবে, রাজামশাইয়ের ভূমিকায় আরএনএম অভিষেক। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আর এমনই নানান ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সপ্তকথা অফিসিয়ালের দ্বিতীয় গল্পের আসরকে। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন, শোনাতে থাকুন সপ্তকথার দ্বিতীয় গল্পের আসরকে। ধন্যবাদ, শুভরাত্রি।